হ্যালো 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 আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও। আজকে আমরা তোমাদের ফিজিক্স 3 ক্লাস নিয়ে হাজির হয়েছি, আমাদের ফ্রি অ্যাডমিশন উইংস নিয়ে। হ্যাঁ, আমরা নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে প্রিপারেশনের গাইডলাইন ক্লাস নিচ্ছিলাম, তার আজকে ফিজিক্সের 3 নাম্বার ক্লাস। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানিয়ে দাও। আমরা তোমরা শুনতে পেলেই আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাও। আজকে 21 এপ্রিল, ফিজিক্স লেকচার 3। যারা যারা ক্লাসে আছো তারা একটু কমেন্টে জানাও শুনতে পাচ্ছ কিনা। কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করতে চাই। আছো তারা একটু যারা ক্লাসে উপস্থিত আছো আমাকে একটু জানিয়ে দাও। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলেই আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। কে কে ক্লাস করছো? আমরা আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করব। আজকের ক্লাসের সিলেবাস হচ্ছে আমাদের তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ। বাঘা বাঘা 3টা চ্যাপ্টার। চলো ক্লাস শুরু করি আমরা। কলম দাও, কলম টলম দাও। ওইটাও দাও। কলমটা একটাই আছে, লাল কলমটা দাও। আচ্ছা চলো আমরা আমাদের ক্লাস শুরু করতে চাই। যারা ক্লাসে উপস্থিত হয়েছে কে কোত্থেকে ক্লাস করছো আমাকে একটু জানিয়ে দাও। প্রথমত শব্দের প্রথম যে শ্রেণী বিভাগটা নিয়ে আমি কথা বলতে চাই তোমাদের সাথে। তোমরা তো জানোই নিশ্চয়ই, তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন, পর্যাবৃত্ত গতি। সেই পর্যাবৃত্ত গতির 2টা টপিক, একটা হচ্ছে তরঙ্গ আর একটা হচ্ছে শব্দ। তরঙ্গ হচ্ছে একটা আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে মাধ্যমের এক পাশ থেকে অন্য পাশে শক্তি অথবা তথ্য সঞ্চালিত হয়, সেটার নামই হচ্ছে কি বলতো, তরঙ্গ। সেই তরঙ্গের আরেকটা ফরম্যাট হচ্ছে, তরঙ্গের উদাহরণ হচ্ছে আমাদের শব্দ। শব্দ কাকে বলতেছে এটা তো সবাই তোমরা জানো, এই টাইপের কোশ্চেন কমই হয়। অর্থাৎ তোমরা জানো যে তরঙ্গ 2 ধরনের হতে পারে, অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ হতে পারে, যান্ত্রিক তরঙ্গ হতে পারে, অযান্ত্রিক তরঙ্গ হতে পারে, তারপর হচ্ছে অগ্রগামী তরঙ্গ হতে পারে, স্থির তরঙ্গ হতে পারে। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, মাঝে মধ্যে এই কনসেপ্ট থেকে প্রশ্ন হতে পারে। মাঝে মধ্যে এই কনসেপ্ট থেকে প্রশ্ন হতে পারে। স্থির তরঙ্গ তোমরা যদি একটু লিখে রাখতে চাও, যে স্থির তরঙ্গ বিষয়টা কি আসলে। অগ্রগামী তরঙ্গ তো তোমরা জানোই, শব্দ যখন এক পাশ থেকে অন্য পাশে সঞ্চালিত হয় তখন তার নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ। হ্যাঁ, আমরা স্থির তরঙ্গ নিয়ে একটু ছোট্টখাট্ট ব্রিফ দিতে চাই তোমাদের। কখনো যদি স্থির তরঙ্গ বলতে কোনো একটা কনসেপ্ট তোমাদেরকে জিজ্ঞেস করে, স্থির তরঙ্গ বলতে যদি কোনো কনসেপ্ট তোমাদের কাছে জানতে চায়, তাহলে একটু মনে রাখবে, যখন একটা তরঙ্গ সামনের দিকে আগায় তখন তার নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ। যখন একটা তরঙ্গ সামনের দিকে আগায় তখন এটার নাম হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এই তরঙ্গটা
এই তরঙ্গ যখন সামনের দিকে আগায় তখন এই তরঙ্গটার নাম দিয়েছি আমরা অগ্রগামী তরঙ্গ। এই যে এই তরঙ্গটা সামনে আগাচ্ছে তখন এই তরঙ্গটার নাম হবে হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ এরকম অগ্রগামী তরঙ্গ যদি দুইটা পরস্পরের বিপরীত দিক থেকে এটা সামনের দিকে যাচ্ছে তরঙ্গটা, আরেকটা তরঙ্গ হচ্ছে পরস্পরের বিপরীত দিক থেকে এই যে কালো তরঙ্গটা সামনে যাচ্ছে এবং বিপরীত দিক থেকে একই বিস্তার একই কম্পাঙ্ক এবং একই তরঙ্গ দৈর্ঘ্য, একই বিস্তার একই কম্পাঙ্ক একই তরঙ্গ বিশিষ্ট দুইটা তরঙ্গ যদি পরস্পরের বিপরীত দিক থেকে পরস্পরের উপর উপরিপাতিত হয়, তখন যে লব্ধি তরঙ্গ তৈরি করে সেই লব্ধি তরঙ্গটার নাম হচ্ছে কি তরঙ্গ বলেন তো? স্থির তরঙ্গ। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। স্থির তরঙ্গ, হ্যাঁ, গতিশীলতার ভিত্তিতে তরঙ্গ দুই প্রকার। তরঙ্গকে আমরা এখানে দুইটা ক্রাইটেরিয়া চিন্তা করলাম। তরঙ্গ দুই প্রকার গতিশীলতার বিরুদ্ধে, একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ, আর একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তাহলে স্থির তরঙ্গটা হচ্ছে দুইটা অগ্রগামী তরঙ্গের লব্ধি তরঙ্গ। একটা তরঙ্গ সামনের দিকে আগাচ্ছে, একই বিস্তার একই তরঙ্গ দৈর্ঘ্য একই কম্পাঙ্ক একই বেগ বিশিষ্ট দুইটা তরঙ্গ যদি পরস্পরের উপর বিপরীত দিক থেকে উপরিপাতিত হয়, যখন পরস্পরের বিপরীত দিক থেকে উপরিপাতিত হবে তখন তার নাম হয়ে যাবে কি তরঙ্গ বলেন তো? স্থির তরঙ্গ। তাহলে এটা একটু মনে থাকবে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ তো তোমরা জানোই লম্বভাবে যাবে, অনুদৈর্ঘ্য তরঙ্গ তোমরা জানো, সেটা হচ্ছে কি বলতো? সমান্তরালে অগ্রসর হবে। ঠিক আছে, মোটামুটি এগুলি তোমরা জানো। এগুলি নিয়ে আলোচনা আমাদের কাছে একটু কমই আছে। আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে কিছু তরঙ্গের সমীকরণ টাইপ কিছু সূত্র আছে, তোমরা জানো নিশ্চয়ই, ছোটকাল থেকে শিখে এসেছো। ভি ইকুয়াল টু আমরা কি এফ ল্যামডা, ভি ইকুয়াল টু আমরা সূত্র পেয়েছি এফ ল্যামডা, এস ইকুয়াল টু এন ল্যামডা, এস ইকুয়াল টু ভিটি, টি ইকুয়াল টু টি বাই এন, এফ ইকুয়াল টু এন বাই টি বা 1/t। এগুলি মোটামুটি সবাই জানো। আরেকটা যেই সূত্র তোমাদের জানতে হবে, যেটা তোমাদের সিলেবাসে ওইভাবে হাইলাইট করা নাই কিন্তু অ্যাডমিশনে আসতে পারে, সিলেবাসে হাইলাইট করা না থাকলেও অ্যাডমিশনে আসতে পারে, সেই সূত্রটা কি আমি যদি একটু বলে দেই তোমাদেরকে। সিলেবাসে হাইলাইট করা নাই, সেটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্য হচ্ছে 2π/λ পদ পার্থক্য। এরকম টাইপের একটা প্রশ্ন আসবে, হয়তো বা এই জিনিসটা নিয়ে তোমরা অনেকেই পরিচিত না। আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। একটা তরঙ্গ মানেই হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন। পর্যাবৃত্ত আন্দোলন মানে একই ঘটনা বারবার ঘটতেছে। পর্যাবৃত্ত আন্দোলন মানে একই ঘটনা বারবার ঘটতেছে। এই জিনিসটাকে আমি চাইলেই বৃত্তাকার গতির সাথে তুলনা করতে পারি। একটু বুঝার চেষ্টা করো। আমি যদি তোমাদেরকে বলি এটা একটা হাফ লুপ, আমি যদি তোমাকে চিন্তা করতে বলি যে এই অংশটুকু একটা হাফ লুপ, এই অংশটুকু একটা হাফ লুপ, এরকম যদি আমরা তোমাদেরকে বলি ওই অংশটুকু একটা হাফ লুপ, এর পরের অংশটুকু একটা কি লুপ বলেন তো? হাফ লুপ। এরকম যদি আমরা তোমাদেরকে বলি তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়গুলো। যে এই অংশটুকু একটা হাফ লুপ, এটা একটা হাফ লুপ যদি হয় তাহলে এই তরঙ্গটার, আমি যদি একটু দেখাই তোমাদেরকে, হ্যাঁ, এই তরঙ্গটার ওইটা একটা হাফ লুপ, এটা একটা হাফ লুপ যদি হয় তাহলে এই অংশটুকু একটু খেয়াল করে দেখো। এইখান থেকে এই সর্বোচ্চ মান যখন পৌঁছেছে, এইখান থেকে সর্বোচ্চ মান যখন পৌঁছেছে তখন আসলে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে। ঠিক আছে, এটা ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা ভালো করে বুঝবে। আপাতত আমরা আসলে তোমাদেরকে ওইরকম একটু গুড এক্সপিরিয়েন্স না দিতে চেয়ে আমরা জাস্ট একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে নিতে চাই। শুধু আপাতত একটা বিষয় তোমাদেরকে শিখিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যদি কখনো কোনো তরঙ্গের
যদি কখনো কোনো ওয়েভকে এইভাবে দেখো তোমরা, তখন সেই ক্ষেত্রে এই জায়গাটায় তুমি চিন্তা করবা 0 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে ঠিক অপোজিট, এটা উপরে উঠছে এটা নিচে নামছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এই জায়গাটা হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি পাই দিয়ে বোঝাতে চাই তাহলে এটা 0 ডিগ্রি হলে এই অংশটুকু হচ্ছে π/2, এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, আর এইটা হচ্ছে কি বলেন তো, এইটা হচ্ছে 2π। তার মানে সাম্যাবস্থান থেকে বিস্তার সমান দূরত্ব গেলে যে দশা পার্থক্য হয়, যে কোণ তৈরি করে, সেটা হচ্ছে কি বলেন তো, পাই। অর্থাৎ আমরা তোমাদেরকে বলতে চাই যেখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পথ পার্থক্য যদি হয়, ল্যামডা যদি পথ পার্থক্য হয়, সেখানে দশা পার্থক্য হবে 2π। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ। ল্যামডা যদি পথ পার্থক্য হয়, দশা পার্থক্য হবে 2π। মোটামুটি এই জিনিসটা জেনে রাখো, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসলেও আসতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে, যে এই যে আমার কাছে একটা তরঙ্গ সামনের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি 0 চিন্তা করলে এই দূরত্ব হচ্ছে λ/2, এই দূরত্ব হচ্ছে ল্যামডা, অর্থাৎ একটা লুপ, এই যে এই লুপটা হচ্ছে λ/2, তাহলে আরেকটা লুপ হচ্ছে 2λ/2, আরেকটা লুপ যদি চিন্তা করি তাহলে সেটা হবে কি বলেন তো, 3λ/2, আর এইটা হচ্ছে 4λ/2, এরকম একটা লুপ। তাহলে ল্যামডা যদি 2π হয়, তাহলে λ/2 হবে পাই। তাহলে এই যে রৈখিক দূরত্বগুলি, এগুলির নাম দিয়েছি আমরা পথ পার্থক্য, আর এই যে কোণগুলি, এগুলির নাম দিয়েছি আমরা দশা পার্থক্য। কোণগুলি হচ্ছে দশা পার্থক্য আর এই মানগুলি হচ্ছে পথ পার্থক্য। তাহলে এই দূরত্বটা কত বলেন তো, রৈখিক দূরত্ব হচ্ছে λ/2 এর অর্ধেক, তার মানে λ/4, আর কৌণিক দূরত্ব হচ্ছে π/2। তাহলে এইভাবে মনে রাখো, ল্যামডা মানে 2π, λ/2 মানে পাই, আর λ/4 মানে কত বলতো, λ/4 মানে হচ্ছে π/2। মনে থাকবে নিশ্চয়ই, অবজেক্টিভে আসতে পারে। আর যেই স্থির তরঙ্গ আমরা তোমাদেরকে শিখালাম, যে দুইটা তরঙ্গ একটা আরেকটার উপর উপরিপাতিত হয়েছে, ইন্টার উঠলে শিখবা তোমরা, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, অনেক সময় কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। এই যে যেই বিন্দুগুলির মধ্যে সাম্যাবস্থানে ছেদ হয়েছে, এই বিন্দুগুলির নাম হচ্ছে নিস্পন্দ বিন্দু, এই বিন্দুগুলোর নাম হচ্ছে নিস্পন্দ বিন্দু। আর এই যে সর্বোচ্চ যে বিন্দুটা মাঝখানের, যেখানে মনে হচ্ছে টাচ হয় নাই কিন্তু আসলে এখানে সর্বোচ্চ স্মরণ ঘটেছে, এই বিন্দুগুলির নাম হচ্ছে সুস্পন্দ বিন্দু। ঠিক আছে, তাইলে নিস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, এই জিনিসগুলি তোমাদেরকে পরীক্ষায় অনেক সময় বলতে পারে। ঠিক আছে, আমি যদি একটু দেখিয়ে রাখি তোমাদেরকে, যে এই যে একটা তরঙ্গ সামনে যাচ্ছে, এইখানে যে বিন্দুগুলি হবে নর্মাল তরঙ্গের না, কোন তরঙ্গের বলতো, হ্যাঁ, স্থির তরঙ্গের ক্ষেত্রে সাম্যাবস্থানের উপরের বিন্দুগুলির নাম হচ্ছে নিস্পন্দ, আর মাঝখানের এই বিন্দুগুলির নাম হচ্ছে সুস্পন্দ। তাহলে দেখো, একটা নিস্পন্দ বিন্দু আর আরেকটা নিস্পন্দ বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব, অথবা একটা সুস্পন্দ বিন্দু আরেকটা সুস্পন্দ বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে λ/2, একটা লুপ না, কথা বুঝতেছো? আর পাশাপাশি একটা নিস্পন্দ আর সুস্পন্দ বিন্দুর দূরত্ব হচ্ছে কত বলতো, λ/4। আশা করি বুঝতে পেরেছো তোমরা। যারা যারা আমার কথা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে জানিয়ে দাও। যারা যারা আমার কথাগুলো বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানিয়ে দাও তো। স্লাইডগুলি দিয়ে দিব আমরা গ্রুপে। মোটামুটি বুঝতে পেরেছো। এই স্লাইডটা নিয়ে কারো কোনো কমপ্লেইন আছে আমাকে একটু জানাও তো। এই স্লাইডটা নিয়ে, এই স্লাইডগুলি আমরা দিয়ে দিব তোমাদের। এই স্লাইডটা বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, জাস্ট এটাই বুঝিয়েছি যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব একটা λ/2, আর কোণ হিসাবে চিন্তা করলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে পাই। λ/2 হচ্ছে পথ, আর কোণটা হচ্ছে কি বলতো, দশা। λ/2টা হচ্ছে পথ এবং কোণটা হচ্ছে দশা।
যেহেতু আমরা অনেকগুলি টপিক কভার করব, সেহেতু আমরা চাচ্ছিলাম তোমাদের সাথে আসলে একটা টপিক নিয়ে একাধিকবার আলোচনা করলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে, কিন্তু আমরা টাইম কভার করতে পারবো না। সেজন্য তোমরা চিন্তা করো না, আমরা আমাদের ভিডিওগুলোও থাকবে তোমাদের সাথে, এবং আমরা তোমাদের সাথে আমাদের ক্লাসগুলোর স্লাইডগুলোও শেয়ার করে নিব, যাতে তোমরা পরবর্তীতে দেখলেও বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এটা দুইটা স্মার্ট টপিক ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো, একটু ক্লাসের দু একটা আমরা টপিক কভার করে নিই, দু একটা অঙ্ক করে নিই। আমরা যদি একটু এগিয়ে যাই তোমাদের সাথে, দেখো এখানে নটর ডেম কলেজে 2020 সালে এই প্রশ্নটা এসেছে। দেখো এখানে কি প্রশ্ন করা হয়েছে, একটু যদি তোমরা নজর দাও, এখানে প্রশ্নটা কি করা হয়েছে, বায়ু মাধ্যমে একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দ 5 বার কম্পনে, তাহলে 5 বার কম্পনে মানে n এর মান 5, 4 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে আমাকে প্রশ্ন করছে কম্পাঙ্ক কত। তাহলে পুরো চ্যাপ্টারটা করে তোমরা দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্ক পাবে দুইটাই, s = vt = s = n ল্যামডা, এই দুইটাই সম্পর্ক পাবে। পুরো চ্যাপ্টার করে তোমরা দুইটা সম্পর্কই পাবে, একটা হচ্ছিল v = n ল্যামডা, s = vt, আর একটা s = n ল্যামডা। তাহলে যেহেতু এখানে কম্পন সংখ্যা আছে, তাহলে তো এই অঙ্ক করার কোনো প্রশ্নই নাই। তাহলে কোন অঙ্ক করতে হবে, n ল্যামডা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি s = n ল্যামডা অঙ্কটা করতে চাই, সূত্রটা প্রয়োগ করতে চাই, তাহলে n * কত লিখতে পারি, v/f, যেহেতু বায়ু মাধ্যম বলছে, কিছু বলে নাই। ইন্টারমিডিয়েট লাইফে বা সব সময় তোমরা বেগটা পাবা, এয়ারের বেগটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, কিন্তু কোন একটা দৈব কারণে তোমাদের বইয়ের মধ্যে বেগের মান হচ্ছে 330 মিটার পার সেকেন্ড 0 ডিগ্রি সেলসিয়াসে, যদিও এখানে তাপমাত্রার কথা কিছু বলে নাই। তাহলে সেই ক্ষেত্রে বায়ু মাধ্যম বলার কারণে n এর মান দেওয়া আছে, s এর মান দেওয়া আছে, এটা 4 মিটার, হ্যাঁ n এর মান দেওয়া আছে 5, v এর মান দেওয়া আছে 330। তাহলে এখান থেকে যদি কম্পাঙ্ক বের করতে চাই আমরা, তাহলে কম্পাঙ্ক f = কি লিখতে পারি বলেন তো, 5 × 330 ভাগ কত বলেন তো, 4, কত আসে বলো তো আমাকে, কত আসে বলো তো আমাকে একটু। আমি জানি তুমি 330 দিয়েও করতে পারবে, 332 দিয়েও করতে পারবে। অবজেক্টিভ যদি থাকে 330-এ যদি কোনো কারণে না মিলে, তাহলে 332 দিয়ে করবে। কথা কি ক্লিয়ার? 412.5 হার্জ অবজেক্টিভ থাকলে 332 দিয়েও করতে পারবে। ওকে, আমরা যদি একটু এগিয়ে যাই শিক্ষার্থীরা, আমাকে বলা হয়েছে তরঙ্গটি 13.5 মিটার থেকে 15 মিটার যেতে এত মিটার সময় লাগে, বেগ কত। আচ্ছা, এটা একটু হয়তো বা প্রবলেম আছে প্রশ্নটায়, আমরা একটু আমাদের মূল অঙ্ক চলে যাই। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করতে চাই তোমাদের সাথে, নির্দিষ্ট উৎস হতে সৃষ্ট শব্দের বায়ুতে তরঙ্গের চিত্র দেখানো হয়েছে। তাহলে এই চিত্রটার দিকে একটু নজর দাও তোমরা। এই একটা চিত্র দেওয়া আছে, আমাকে বলা হয়েছে বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 347, পানিতে শব্দের বেগ দেওয়া আছে 1474 পয়েন্ট সামথিং। আমাকে প্রশ্ন করা হয়েছে বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, বায়ু এবং পানিতে। তাহলে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, যদি কখনো মাধ্যম চেঞ্জ হয়, তরঙ্গ যদি কখনো মাধ্যম চেঞ্জ করে, তাহলে সেই ক্ষেত্রে বেগ চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কিন্তু কম্পাঙ্কটা সেম থাকবে। মনে থাকবে, যদি কখনো কোনো তরঙ্গ মাধ্যম চেঞ্জ করে, তরঙ্গের কম্পাঙ্ক ডিপেন্ড করে উৎসের উপরে। আমি বায়ু থেকে চিৎকার দিলাম, তুমি শব্দটা বায়ুতেও শুনতে পারো, তুমি শব্দটা লোহাতেও শুনতে পারো, তুমি চাইলে এই শব্দটাই পানিতে ডুব দিয়েও শুনতে পারবে। কিন্তু যেহেতু আমি চিৎকার করছি, সেহেতু উৎস চেঞ্জ হচ্ছে না। আর যদি কোনো কারণে উৎস চেঞ্জ না হয়, তাহলে শব্দের কম্পাঙ্ক চেঞ্জ হবে না। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম তোমাদের, তাহলে আমাকে বলা হয়েছে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন জানতে চেয়েছি। কিসের পরিবর্তন জানতে চেয়েছি?
তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন জানতে চেয়েছি। তোমরা অঙ্কটা অনেকভাবে করতে পারো, তবে সবচেয়ে সহজ প্রসেস হবে এরকম, ভি ইকুয়াল টু, আমি যদি এফ ল্যামডা সমীকরণ দেখি তাহলে ভি এ ল্যামডা এ ভি ওয়াটার ইকুয়াল টু কি হবে এফ ল্যামডা ওয়াটার। তাহলে সেই ক্ষেত্রে কম্পাঙ্ক কাটা, যেহেতু কম্পাঙ্কের কথা কিছু বলে নাই এবং আমরা জানি মাধ্যম চেঞ্জ হলে কম্পাঙ্ক চেঞ্জ হয় না, তাহলে ল্যামডা ওয়াটার বাই কত ল্যামডা এয়ার ইকুয়াল টু ভি ওয়াটার বাই কত ভি এয়ার। অতএব ল্যামডা ওয়াটার সমান কি লিখতে পারি আমরা বলো তো? ল্যামডা ওয়াটার সমান কি, ভি ওয়াটার লাগবে আমার, ভি ওয়াটারের মান দেয়া আছে 1474.75 আর ভি ওয়াটার এয়ার দেওয়া আছে 347 গুণন, হ্যাঁ ল্যামডা এয়ার লাগবে। তাহলে ল্যামডা এয়ারের মানটা কত হবে, ল্যামডা এয়ারের মানটা কত হবে এটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর বলো তো? চিত্রের উপর। চিত্রের দিকে একটু নজর দাও, চিত্রের দিকে একটু নজর দাও। সেটা হচ্ছে দেখো এখানে এইটা কি বুঝিয়েছে, এটা বুঝিয়েছে মনে করো সংকোচন, তাহলে এটা প্রসারণ, এটা সংকোচন, এটা প্রসারণ। আমরা বলছিলাম একটা লুপ মানে ল্যামডা বাই 2, মনে রাখবে সংকোচন প্রসারণ মানেও ল্যামডা বাই 2, সংকোচন প্রসারণ মানেও কি বলতো ল্যামডা বাই 2। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে 5টা ল্যামডা বাই 2 এর মান দেয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে একটা ল্যামডা বাই 2 এর মানটা, বা আমি যদি ল্যামডার মানটা বের করতে চাই সেটা হচ্ছে কি বলতো 10 20, তাহলে 20 সেন্টিমিটার। এখানে তোমার মনে রাখতে হবে যেহেতু এটা বায়ুতে দেওয়া আছে সেহেতু এটাকে ল্যামডা এয়ার ধরে নিতে পারি। তাহলে এখানে যদি 20 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সার যেটা পাবো সেটা সেন্টিমিটারে পাবো। মনে রাখবে এখানে এই একক দুইটার সাথে ল্যামডা এয়ারের বা ল্যামডা ওয়াটারের এককের কোনো সম্পর্ক নেই। যদি আমরা এখানে ল্যামডা এয়ারের এককটাকে সেন্টিমিটারে বসাই অ্যান্সারটা সেন্টিমিটারে পাবো, ল্যামডা এয়ারের এককটা যদি আমি মিটারে বসাই তাহলে হ্যাঁ এককটা আমরা কিসে পাবো বলো তো? মিটারেই পাবো। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। প্রিয় শিক্ষার্থীরা বলো তো অ্যান্সারটা কত হবে? ক্যালকুলেটর দেখি, বলে ফেলো সবাই, কে কে আছো কমেন্ট করো তো। (78.86 সেন্টিমিটার। কি বলতো সেন্টিমিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, যারা অবাঞ্ছনীয় কমেন্ট করছো তাদেরকে হয়তোবা আমরা ব্যান করে দিতে পারি। আরেকজন বলছে 85 সেন্টিমিটার, তাহলে অ্যাকুরেট কোনটা হবে? 85 সেন্টিমিটার কত হবে অ্যাকুরেটটা? 85 সেন্টিমিটার হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের অনুরোধ রইল তোমরা অবাঞ্ছিত কোনো কমেন্ট না করার জন্য, আমরা ব্যান করে দিব। হ্যাঁ, পড়ালেখা রিলেটেড যারা পড়তে চাও, যারা পড়ালেখা করতে চাও তারা কমেন্ট করো। হ্যাঁ ওকে, এগিয়ে যেতে চাই। হ্যাঁ আচ্ছা, দেখি আমরা আমাদের সামনে কি অপেক্ষা করছে তোমাদের জন্য। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আমার কাছে। দেখো এখানে নটরডেম কলেজে 2021 সালে এই প্রশ্নটা এসেছে। কোন মাধ্যমে দুটি শব্দের কম্পাঙ্ক যথাক্রমে এত হার্জ এবং এত হার্জ দেয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা কম্পাঙ্ক 1 চিন্তা করি তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক 2। আমাকে বলা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি 1 মিটার হয়, আমার প্রশ্ন সেটা ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 হবে নাকি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 হবে? সেটা কিভাবে বুঝবো বলতে পারো আমাকে কেউ? যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা কি ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 হবে না ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 হবে? এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে যেই ভ্যালুটা দেয়া আছে। অর্থাৎ এখানে কম্পাঙ্ক দেয়া আছে, তাহলে কম্পাঙ্কের উপরেই নির্ভর করবে। তাহলে কম্পাঙ্কের উপরে যদি নির্ভর করে তাহলে কম্পাঙ্কের সূত্র কি দেওয়া আছে আমরা জানি, ভি ইকুয়াল টু কি এফ ল্যামডা। তাহলে কম্পাঙ্কের সাথে ল্যামডার সম্পর্কটা কি বলতো? হ্যাঁ, ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কের সাথে ল্যামডার সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যার কম্পাঙ্ক কম, যার কম্পাঙ্ক কম, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে f1 ইজ গ্রেটার দেন কত f2। তাহলে যার কম্পাঙ্ক কম তার ল্যামডা বেশি। তাহলে কি হবে? ল্যামডা 1 ইজ লেস দেন কত বলতো? ল্যামডা 2। আশা করি বুঝতে পেরেছ। যার কম্পাঙ্ক কম তার ল্যামডা বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা এটা দিয়েই করতে হবে,
তাহলে সেই ক্ষেত্রে ভি বাই কত ল্যামডা কম্পাঙ্ক 2 ভি বাই কম্পাঙ্ক 2 ভি বাই কম্পাঙ্ক 2 মাইনাস ভি বাই কম্পাঙ্ক 1 ইকুয়াল টু এখানে বলা হয়েছে কয় মিটার বলো তো 1 মিটার। তাহলে 1 মিটার, তাহলে এখান থেকে ভি এর মান বের করা মনে হয় না খুব কঠিন বিষয়। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেছো 2 - 1 হবে। হ্যাঁ, কম্পাঙ্ক দেখে আমরা এটা নির্বাচন করব। ধন্যবাদ, ভেরি গুড। হ্যাঁ, আমরা আসলে মোটামুটি হুজুকে বাঙালি মানে এখন পর্যন্ত যারা টিকে আছো, পার্টিতে টিকে আছো এখন পর্যন্ত, তারাই আসলে হলি ক্রস নটর ডেম পড়ার জন্য উদ্বুদ্ধ। হ্যাঁ, প্রথম অনেক আগ্রহী থাকবে অনেকের, শেষ পর্যন্ত যারা টিকে থাকবে তারাই ইনশাল্লাহ সফল হবে। ল্যামডা 2 বড় হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের নতুন আরেকটা প্রশ্ন আসছে, এটা তোমাদের বোর্ডের প্রশ্ন, যদিও এটা একটা অনেক জটিল প্রশ্ন, যেটা আমার কাছে মনে হয়েছে কেন জানি তোমাদের লেভেলের প্রশ্ন এটা না, যদিও এটা বোর্ডে এসেছে, যদিও এই প্রশ্নটা বোর্ডে এসেছে, কিন্তু তোমাদের লেভেলের প্রশ্ন না। এই প্রশ্নটা বুঝতে হলে তোমার অনেক কিছু বুঝতে হবে। আমাকে প্রশ্ন করা হয়েছে 2.45 কেজি। হ্যাঁ, সরি, আমাকে প্রশ্ন করা হয়েছে 2.45 কেজি ভরের একটি দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য দেয়া আছে 100 সেন্টিমিটার। তাহলে এটা মাস দেওয়া আছে, ভর দেওয়া আছে, এটা 100 সেন্টিমিটার কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে এল। ঘড়িটিকে এত কিলোমিটার উঁচু পাহাড়ে নিয়ে গিয়েছি, তাহলে এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা এইচ। ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। কে এর মান জানতে চেয়েছে। তাহলে একটা স্প্রিং এর মধ্যে যদি কোনো একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটা প্রসারিত হবে, এটা বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে প্রসারিত কেন হয়েছে। অ্যান্সারটা হচ্ছে প্রসারিত হয়েছে তার ওজনের কারণে। নিচে এমজি কাজ করছিল, প্রত্যয়নী বল উপরে কাজ করছিল। তোমরা জানো এই ওজন আর প্রত্যয়নী বল কি বলতো, সমান এবং বিপরীতমুখী। তার মানে এফ ইকুয়াল টু কত বলেন তো, এফ ইকুয়াল টু মাইনাস এমজি, আবার এফ ইকুয়াল টু তোমরা শিখে আসছো কে এক্স। ঠিক আছে, এখানে কে এক্স বলতে এখানে যেহেতু কার্যকরী দৈর্ঘ্য দেয়া আছে, সেহেতু আমরা এখানে কে এল দিয়ে অঙ্কটা করতে পারবো। কে এল ইকুয়াল টু কত বলতো এমজি। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কাটা থাকবে, তাহলে এখান থেকে কে এর মান বের করতে চাইলে এমজি বাই এল বের করতে হবে। কিন্তু জি তো আর ভূমিতে নাই, এইচ উচ্চতায়। আমরা তোমাদের গতদিন শিখিয়েছিলাম এইচ উচ্চতায় জি এর ভ্যালুটা কত, সেটা কত আর বাই কত আর প্লাস এইচ হোল স্কোয়ার গুণন কত জি। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দেই, মান বসিয়ে দিলে এখান থেকে জি এর মান বসিয়ে আমরা এল এর মানটা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ক্লিয়ার। পর্যায়কালের দুইটা সূত্র ব্যবহার হবে না, আপাতত পর্যায়কাল তো চায় নাই, সেজন্য সূত্র ব্যবহার করি নাই। আপাতত আমাদের কাছে হ্যাঁ কে এর মানটা চেয়েছে, সেজন্য এই সূত্র ব্যবহার করলেই হবে আপাতত। না বড় না তো, ছোট অঙ্ক। হ্যাঁ, তুমি যেটা অঙ্কটা মনে করেছো সেটা একটু পরে আছে। হ্যাঁ, এই অঙ্কটার দিক নজর দাও। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য। বাচ্চারা, তোমাদের যারা দোলক সম্পর্কে মিনিমাম একটা আইডিয়া রেখেছো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দোলকটার নাম হচ্ছে একটা সরল দোলক। সেই সরল দোলকের এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য। আর এই পৃষ্ঠ থেকে ববের কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে ববের ব্যাসার্ধ। সেটা ববের ব্যাসার্ধ। তাহলে এই এল এবং আর এই দুইটা যোগ করলে ক্যাপিটাল এল পাবো, সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। সেটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কোন বইয়ের মধ্যে, যে তোমাদের বইয়ের মধ্যে এই কার্যকরী দৈর্ঘ্যটাকে ডিরেক্টলি বলা হয়েছে, কার্যকরী দৈর্ঘ্যটাকে ডিরেক্টলি বলা হয়েছে সুতার দৈর্ঘ্য। হতে পারে যদি এরকম কখনো হয় যে সুতার দৈর্ঘ্যটা হ্যাঁ ববের ব্যাসার্ধটা অনেক ছোট, তাহলে কার্যকরী দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য হিসেবে বলতে পারি আমরা। হ্যাঁ, এখন বলা হয়েছে সেকেন্ড দোলক। এটা একটু মনে রাখতে হবে তোমাদের জন্য, যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড, টি ইকুয়াল টু 2 সেকেন্ড হলে সেটা সেকেন্ড দোলক। তাহলে আজকে থেকে শিখে রাখো, কখনো যদি তোমাদের পরীক্ষায় আসে যে সেকেন্ড দোলক, ঠিক আছে, তাহলে সেকেন্ড দোলক মানে এমন একটি দোলক যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড।
আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নটা তোমাদের আসবে পরীক্ষায়। একটু গুরুত্বপূর্ণ ভাবে চিন্তা করো যে যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড দোলকের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্যটা কত হবে শিক্ষার্থীরা? টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই রুট ওভার কত L/G। তাহলে টি এর মানটা কত? টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার L/G। তাহলে টি এর মানটা তো বলেই দিয়েছি আমরা, এখানে 2 হবে। তাহলে 4 4 কাটা, তাহলে এল এর মানটা কত আসছে? 4 4 কাটা এল এর মানটা কত আসছে বলো তো আমাকে? জি বাই কত বলো তো? পাই স্কোয়ার। আমরা হিসাব করে দেখছি 0.99 কত? 29 মিটার। 0.9929 মিটার মানে 99.29 সেন্টিমিটার। হ্যাঁ, 99.29 সেন্টিমিটার বা 0.9929 মিটার। কেউ যদি চাও মুখস্থ করে নিতে পারো, এটা ইউনিভার্সাল। হ্যাঁ, সেকেন্ড দোলকের দোলনকাল ইউনিভার্সাল, এটাই হবে। হ্যাঁ, অবশ্যই কালকে এক্সাম হবে। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়েছো ঘ, আশা করি বুঝতে পেরেছো। আপাতত এতটুকু জেনে রাখো, সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেকেন্ড দোলকের দোলনকাল কত? সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। ওকে, গুড, ঠিক আছে। আসো আমাদের এই প্রশ্নটার দিকে তাকাও। আমাকে বলা হয়েছে, এটা আমরা যদিও তোমাদেরকে শিখিয়েছিলাম, হ্যাঁ গতিতে শিখিয়ে এনেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। আমার কাছে একটা কুয়া আছে, সেই কুয়ার মধ্যে পানি আছে। কুয়ার গভীরতা বলতে বোঝাচ্ছে কুয়ার নিচে কতটুকু পর্যন্ত পানি লেভেল আছে, সেই গভীরতাটাই হচ্ছে কুয়ার গভীরতা। তাহলে সেই গভীরতার সূত্রটা কি বলতো? H ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। হ্যাঁ, ধরে নিলাম এখানে যখন আমি এখান থেকে একটা বস্তু ছেড়ে দেই, যখন আমরা এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দেই, যখন এখান থেকে বস্তুকে ছেড়ে দেই, বস্তু এখানে গিয়ে পড়ার পরে সাউন্ড উৎপন্ন হয়, সেই সাউন্ড আবার আমাদের কানে আসে। তাহলে ধরে নিলাম বস্তুটা পড়তে সময় লাগবে T1 আর সাউন্ডটা কানে আসতে সময় লাগবে কত বলতো? T2। তাহলে এই T1 আর এই T2 মিলিয়ে বলা হয়েছে, দেখো একটি এত মিটার গভীর, তার মানে H এর মান দেয়া আছে এত গভীর পানিতে এক খণ্ড পাথর ফেলে দিলে এত সেকেন্ড পর তার প্রতিধ্বনি শোনা যায়, শব্দের আঘাত পেয়ে গেল, প্রতিধ্বনি তো না সরি, শব্দ শোনা গেল। তার মানে এই T1 প্লাস T2 মান দেওয়া আছে 4.23। যদি অভিকর্ষ ত্বরণ 9.8 হয়, যদি অভিকর্ষজ ত্বরণ 9.8 হয়, তাহলে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। তাহলে ওই যেই কথা সেই কাজ। T1 প্লাস T2 যদি 4.23 হয়, T1 এর মানটা হচ্ছে পড়ন্ত বস্তু, এখান থেকে যদি আমরা বের করি √2h/g, আর T2 মানটা হচ্ছে কি? T2 মানটা হচ্ছে শব্দের বেগ। শব্দ যেই সময় আসছে আমাদের কানে, তাহলে শব্দ সবসময় সমবেগে চলে। তাহলে H ইকুয়াল টু বি সাউন্ড ইন্টু T2। তাহলে এখান থেকে বি সাউন্ডের মান বের করলে h/T2 আসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? h বাই কত? হ্যাঁ, এখান থেকে বি সাউন্ড যদি বের করতে চাই, h/vs ইকুয়াল টু 4 কত বলো তো? 23। তাহলে এখান থেকে আমার মনে হয় না ভিএস বের করা কোনো বিগ ডিল হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে ভিএস এর মান বের করব। কখনো কখনো বলে যে বায়ুতে শব্দের বেগ বের করো। তাহলে যেই মানটা ভিএস আসছে, তাহলে সেই ভিএস সমান আমরা কি লিখতে পারি বলতো? T2 বাই কত? 273 গুণন 330। হ্যাঁ, মনে আছে তোমাদের সূত্র? তাহলে এই সূত্রের মধ্যে বসিয়ে দিলেই আমরা কেলভিন স্কেলে তাপমাত্রা পেয়ে যাব। আর ডিগ্রি সেলসিয়াসে চাইলে থিটা প্লাস 273 লিখতে পারবা। 340.87। হ্যাঁ, শামিল আফরাজ কমেন্ট করেছে, শশী কমেন্ট করেছে, তারপরে হচ্ছে মাহমুদ কমেন্ট করেছে, আরিফা নাজনীন ভেরি গুড ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছ। ওকে, নাইস। 340.87। তাহলে সেক্ষেত্রে তাপমাত্রাটাও বলো তো এখান থেকে 340.87। হ্যাঁ, নিচে চলে আসবে 330, যদি 30 ধরি 32ও ধরতে পারি, এর উপর স্কোয়ার চলে আসবে গুণন 273 চলে আসবে ইকুয়াল টু T2। বলতো আমাকে T2 মানটা কত আসে? হ্যাঁ, বায়ুর তাপমাত্রাও চেয়েছি।
1.032 এরকম কি? এত তো কম আসার কথা না। কত আসে বলো তো আমাকে? কেলভিন স্কেলে তাপমাত্রাটা বলে ফেলো সবাই, কে 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 আছো উপস্থিত সবাই বলে ফেলো। দুইশো 291.28 এটা কেলভিন আসছে। এখানে যদি 273 বিয়োগ দিয়ে দেই তাহলে ডিগ্রি সেলসিয়াসে আসবে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, আমরা স্লাইড শেয়ার করে নিব যাতে তোমরা এই অঙ্কগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? এই টাইপের একটা অঙ্কের দিকে নজর দাও। আমাকে বলা হয়েছে কি দেখো, আমাকে বলা হয়েছে যে একজন ব্যক্তি উঁচু দেয়ালের দিকে এত বেগে দৌড়াচ্ছে, দেয়াল হতে এত কিলোমিটার দূরে থাকা অবস্থায় যে পিস্তল হতে গুলি ছুড়ল সেই সময় প্রতিধ্বনি শুনল এবং কখন কোথায় গুলির শব্দের প্রতিধ্বনি শুনবে। দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটা চমৎকার একটা অঙ্ক। মনে করলাম আমরা যখন দেয়াল থেকে কতটুকু দূরে, আমি যখন দেয়াল থেকে 1.735 কিলোমিটার অর্থাৎ 1735 মিটার দূরে, আমরা যখন দেয়াল থেকে 1735 মিটার দূরে, তখন আমরা কি করেছি বলতো? একটা গুলি ছুঁড়েছি। যখন গুলি ছুঁড়েছি, গুলি ছুঁড়ার পরে কত বেগে দৌড়াচ্ছিলাম আমরা? 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার মানে 15 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিলাম, ঠিক আছে? দৌড়ানোর পরে যখন গুলি ছুঁড়েছি, গুলি ছুঁড়ার পরে গুলি কি করেছে বলতো? গুলি ছোড়ার পরে গুলি কি করেছে? এখান থেকে সৃষ্টি হওয়ার পর গুলি সামনে গিয়ে আবার আসছে। ততক্ষণে কি আমি এই অবস্থানে বসে আছি? আমি কিন্তু ততক্ষণে এই অবস্থানে বসে নাই। ততক্ষণে আমি দৌড়ে চলে গিয়েছি কোথায় বলতো? এইখানে চলে আসছি। মনে করো বি অবস্থানে গিয়েছি। তাহলে শব্দ যাওয়ার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 1735 মিটার দূরত্ব ঠিকই অতিক্রম করলো, কিন্তু আসার সময় এতটুকুর দূরত্ব, এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা যদি ডি হয় তাহলে আসার সময় 1735 মাইনাস ডি দূরত্ব অতিক্রম করব। তাহলে শব্দ যাওয়ার সময় গিয়েছে কত? 1735। আসার সময় এসেছে কত বলেন তো? 1735 মাইনাস ডি ইকুয়াল টু, এটা কে গিয়েছে? লোক। লোক কিন্তু না, এটা শব্দ গিয়েছে, সেহেতু ভিএসটি শব্দ সমবেগে চলে। তাহলে এখানে 3470 মাইনাস ডি ছিল, সেই ডিটা কার দূরত্ব বলতো? সেই ডিটা কিন্তু লোকের দূরত্ব। তাহলে লোকও কেমনে যাচ্ছে? সমবেগে। তাহলে সেটাকে ভিএমটি লিখতে পারি। লোকের বেগ দেয়া আছে কত? 15। তাহলে 15 ইন্টু টি লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা দেখো, তাহলে এখানে 15 ইন্টু টি লিখতে পারি ইকুয়াল টু ভিএস। ইকুয়াল টু ভিএস দেয়া আছে। দেখো আমাকে বলা হয়েছে, হ্যাঁ ভিএস কিছু দেওয়া নাই, তাহলে কত? 300 ধরতে হবে। তাহলে 330 ধরতে হবে ইন্টু কত? টি। তাহলে এখান থেকে টি এর মান বের করব, আর লোকের দূরত্ব বের করতে বলছে। তাহলে ডি ইকুয়াল টু কত? 15 গুণন টি এর মধ্যে টি এর মান বসিয়ে দিব। ক্লিয়ার? আমি কিন্তু মানে শব্দ করে পাহাড়ের দিকে দৌড় দিয়েছিলাম। যদি এমন হইতো আমি শব্দ করে রিফ্লেক্টরের বিপরীত দিকে গিয়েছি, তাহলে শব্দ যাওয়ার সময় 1735 গেল, আসার সময় কি 1735 প্লাস ডি দূরত্ব আসতো, ঠিক না? ডান ডান। রায়হাত কবির বলেছে, স্যার ম্যাথটা প্লিজ আবার বুঝান। হ্যাঁ রাহাত, আমি বলেছি তোমাদের যে যে ম্যাথগুলো প্রবলেম থাকবে তোমরা পরবর্তীতে ভিডিওটা আবার টেনে দেখবে, তাহলেই আশা করি বুঝতে পারবে। হ্যাঁ, যত হয় তত আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা যদি একটু এগিয়ে যেতে চাই তোমাদের জন্য, হ্যাঁ চমৎকার একটা প্রশ্ন আসছে, এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। শব্দের তীব্রতা লেভেল নিয়ে একটা কনসেপ্ট আছে। হ্যাঁ তোমরা জানো, তুমি যখন কথা বলছো সেই কথার কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000 হার্জ হয়, 20,000 হার্জ হয়, তাহলে সেই শব্দটা তোমরা শুনতে পারো। এটার নাম দিয়েছি আমরা শ্রাব্যতার সীমা। কিন্তু বাচ্চারা তুমি কি জানো যে শ্রাব্যতার সীমায় থাকা সত্ত্বেও তুমি যদি অনলাইনে না থাকো তাহলে আমি এখানে চিৎকার করছি কিন্তু তুমি শুনতে পাবে না।
অর্থাৎ তোমার আশপাশে এমন অনেক জায়গা আছে যেখানে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ হচ্ছে, বা দূর দূরান্তে এমন অনেক জায়গা আছে, তারপরেও কিন্তু তুমি শব্দটা শুনতে পাও না। তার মানে একটা শব্দ শোনার জন্য শুধু 20 থেকে 20,000 হার্টজ কম্পাঙ্ক হলেই হবে না, তার সাথে তোমার কানে পৌঁছানোর মতো, তোমার কানের পর্দাকে কম্পন করার মতো শক্তিও তার মধ্যে থাকতে হবে। এটার নাম দিয়েছি আমরা কি বলতো, শ্রবণ সীমা। অর্থাৎ কোনো একটা শব্দের প্রমাণ তীব্রতা, অর্থাৎ তোমার কানে পৌঁছানোর পর্যন্ত যদি সেই শব্দের শক্তি বা তীব্রতা 10^12 ওয়াট পার মিটার স্কোয়ার হয়, তাহলেই তুমি কি করতে পারবে বলতো, একটা শব্দ শুনতে পাবে। যদি এটাকে আই নোট দিয়ে লিখি আমরা, এই শক্তি যদি একক ক্ষেত্রফলে এই পরিমাণ শক্তি যদি তার না থাকে, তুমি চাইলেই এই শব্দটা শুনতে পাবে না। তাহলে এই মানটা কিন্তু অনেক ছোট, 10^12 মানগুলি কিন্তু খুব বড় না। তাহলে এই জিনিসটাকে আমরা যদি আরেকটু সহজভাবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আনুপাতিকভাবে প্রকাশ করতে হবে। যেমন তুমি জানো অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16 গ্রাম, কিন্তু তুমি কি জানো যে অক্সিজেন পরমাণুর ভর কোনোদিনই 16 গ্রাম হওয়া পসিবল না। কারণ আমরা কি করেছি, আমরা ধরেছি হাইড্রোজেনের ভর যদি 1 হয় তাহলে অক্সিজেনের পরমাণুর ভর 16। তাহলে অক্সিজেনের যেই ভরটা আছে সেটা তোমার পক্ষে মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু 16 মুখস্থ রাখা কিন্তু ভেরি মাচ পসিবল। সেজন্য আমরা কি করেছি বলতো, শব্দের সেই জন্য আমরা পরমাণুর ভরগুলোকে ওই রকম ক্ষুদ্র সংখ্যায় প্রকাশ না করে আনুপাতিক একটা সংখ্যায় প্রকাশ করেছি, যেটার নাম AMU, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক এমনভাবেই আমরা এই যে ক্ষুদ্র মানটাকে তোমাকে যদি প্রকাশ করি, তাহলে তুমি সেটা বুঝতে পারবে না। সেজন্য আমরা কি করেছি দেখো, তখন আমরা এটাকে যে কোনো একটা শব্দ, আমি যে কথা বলতেছি বা বিমান চলতেছে বা মশার পাখা ভনভন করছে, এই মানগুলিকে আমরা কি করছি, একটা অনুপাত দিয়ে প্রকাশ করি। অর্থাৎ কোন একটা শব্দ, মনে করো তোমার কাছ থেকে শব্দ আসতেছে, তার তীব্রতা আই, তাহলে এই শব্দের তীব্রতাকে প্রমাণ তীব্রতা দিয়ে ভাগ দিয়ে এটার লগ ফাংশন করে দিয়েছি। করার পরেও দেখি মানটা ছোট আসে, সেজন্য এটাকে 10 দিয়ে গুণ দিয়েছি। এই জিনিসটাকে আমরা বিটা চিহ্ন দিয়ে লিখি, এটার নাম হচ্ছে শব্দের তীব্রতা লেভেল, যেটাকে আমরা একক ডেসিবেলে প্রকাশ করি। অনেকে ডেসিবেল শব্দটা শুনেছ, যেমন তোমার নিঃশ্বাসের শব্দ হচ্ছে 10 ডেসিবেল। হ্যাঁ, তোমরা নিঃশ্বাস যে নিচ্ছ সেটা শব্দ কত, 10 ডেসিবেল। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এরকম অনুপাত দিয়ে প্রকাশ করলে মানটা সহজ আসছে। এর মধ্যে এই যে সূচন সীমাটা হচ্ছে 0 ডেসিবেল, মানে তুমি কিন্তু 0 ডেসিবেল থেকে শুনতে শুরু করো, এবং 120 ডেসিবেল পর্যন্ত তোমার কাছে ভালোই লাগে। আর 120 ডেসিবেলটার নাম দিয়েছি আমরা যন্ত্রণা সীমা, মানে এই শব্দটা তোমার কানে যন্ত্রণা দেয়া শুরু করে। আর 70 থেকে 80 ডেসিবেল যদি হয়, তখন সেটার নাম হচ্ছে শব্দ দূষণ। সেটার নাম কি, শব্দ দূষণ। হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের মোবাইলের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে ডেসিবল মিটার, হ্যাঁ সেটা নির্ণয় করে, সেটা বের করো তুমি বিভিন্ন জিনিসের, কে কথা বলতেছে, কে নাক ডাকতেছে, কে চিৎকার চেঁচামেচি করতেছে, কে গান শুনতেছে, তার তীব্রতা লেভেল বের করে তুমি দেখতে পারবে যে হ্যাঁ যন্ত্রণা সীমার মধ্যে আছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা আমরা এই অনুপাত দেখেই বুঝতে পারবো যে তোমার শব্দের তীব্রতা লেভেলটা কত। তাহলে এখানে কি বলেছে দেখো, ডেসিবেলের মানটা 10 লগ, এখানে মানটা আসে নাই, এখানে P2/P1 হতে পারে। হ্যাঁ, এখানে আমরা তীব্রতা দিয়ে বুঝিয়েছি, তুমি শক্তি দিয়েও বা ক্ষমতা দিয়েও বুঝাতে পারো। তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে, মশার পাখার শব্দ যদি P1 হয় এবং জেট ইঞ্জিনের শব্দ যদি কি হয় বলতো, জেট ইঞ্জিনের শব্দ মশার পাখার থেকে কত গুণ বেশি। তাহলে এখন তোমার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মশার পাখার শব্দ কত ডেসিবেল। আচ্ছা, তাহলে মশার পাখার শব্দ তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে সেটা হচ্ছে 0 ডেসিবেল। আর জেট ইঞ্জিনের যে শব্দটা সেটা দেওয়া আছে 110 থেকে 140 ডেসিবেলের মধ্যে জেট ইঞ্জিন হয়। তাহলে আমরা ধরে নিলাম তোমার মশার পাখার শব্দের বিটার মানটা হচ্ছে 0 ডেসিবেল, আর জেট ইঞ্জিনের যেহেতু 110 থেকে 140, তাহলে আমি 110 আর 140-এর হ্যাঁ একটা গড় মান নিয়ে নিলাম। তাহলে 10 আর 40 50, তাহলে মনে করলো 125 ডেসিবেল। তাহলে সেই ক্ষেত্রে তোমার 125 ডেসিবেল আর একটা 0 ডেসিবেল সমান 10 লগ কত বলতো,
P2 বাই কত P1। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে 12 ইকুয়াল টু 10 লগ P2 বাই কত বলতো P1। তাহলে সেই ক্ষেত্রে এন্টি লগ যদি আসে 12.5 ইকুয়াল টু লগ P2 বাই কত বলেন তো P1। তার মানে P2 বাই P1 সমান হচ্ছে 12.5 10 টু দি পাওয়ার, হ্যাঁ লগ এই পাশে আসলে এন্টি লগ 10 টু দি পাওয়ার 12.5। অর্থাৎ জেট ইঞ্জিনের শব্দটা হচ্ছে মশার পাখার শব্দের 10 টু দি পাওয়ার 12.5 গুণ বেশি তীব্র। আমি তোমাকে আমার কথা বুঝাতে পেরেছি? দেখো তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি আমরা। আমাকে প্রশ্ন করেছিল যে মশার পাখার, আমি প্রশ্নটার দিকে যাই আবার, ডিফারেন্স অফ বেল P2 বাই কত P1। P2 হচ্ছে জেট ইঞ্জিনের শব্দ, P1 হচ্ছে মশার পাখার শব্দ। জেট ইঞ্জিনের শব্দ মশার পাখার শব্দ থেকে কত গুণ তীব্র। তাহলে আমরা কি করেছি দেখো, আমরা ফার্স্টে ডিফারেন্স অফ বেল বের করেছি, তার জন্য মশার পাখার ডেসিবেলটা হচ্ছে 0 আর জেট ইঞ্জিনের ডেসিবেলটা হচ্ছে সাউন্ড। কি প্রবলেম? সাউন্ড চার্ট কি হয়েছে না তো? কানেক্ট আছে। কানেক্ট আছে। কোন সময় আছে? এরকম তো হওয়ার কথা নেই। সাউন্ড বাড়ায় দেখো শোনা যায় কিনা। তো তুমি না দেখে কথা বলো। স্যার আরেকবার প্রথমবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা সরি, আমরা যা বলছিলাম একটু মনোযোগ দেই। তার মানে হচ্ছে আমরা হচ্ছে মশার পাখার শব্দটা হচ্ছে 0 ডেসিবেল। তাহলে ডিফারেন্স অফ বেলটা হচ্ছে বিটা 2, মানে দুইটা বেলের ডিফারেন্সটা হচ্ছে 125। তাহলে সেই ক্ষেত্রে P2 হচ্ছে কি বলতো জেট ইঞ্জিনের শব্দ, P1টা হচ্ছে মশার পাখার শব্দ। তাহলে মশার পাখার শব্দটা হচ্ছে জেট ইঞ্জিনের শব্দটা হচ্ছে মশার পাখার শব্দের কত গুণ? 12.5 গুণ, 10 টু দি পাওয়ার 12.5 গুণ। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ কথা। মোটামুটি বাচ্চারা আমরা শব্দ নিয়ে এই এতটুকুই থাকতে চাই, আমরা শব্দ নিয়ে আগাইতে চাই না। হ্যাঁ, একটা ছোট্ট কথা যদি একটু বলে দিতে চাই, শব্দের তীব্রতা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটু মনে রেখো। হ্যাঁ, পরীক্ষায় আসে, আমি দেখেছি যে শব্দের তীব্রতার এই একটা সমীকরণ আছে, এটা তোমাদের হয়তো বইয়ে নাই, ইন্টারমিডিয়েটের বই আছে। শব্দের তীব্রতা কার উপর ডিপেন্ড করে? ঘনত্বের সাথে, মাধ্যমের যে ঘনত্ব, যে মাধ্যম দিয়ে শব্দ যাচ্ছে তার ঘনত্বের সমানুপাতিক। তারপর সি মানে তার বেগের সমানুপাতিক, যে শব্দ যাচ্ছে সে শব্দের বেগের সমানুপাতিক, বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে আবার কানেক্ট করব বন্ধ করে। মাইক্রোফোন অন করতেছি, মাইক্রোফোন কি কাজ করতেছে না? মাইক্রোফোন কাজ করতে, এখন তো আমি শুনতে পাচ্ছি। তোমাদের প্রবলেম দেখো তো একটু, দেখো তো এখনো কি প্রবলেম আছে? আমাদের এখান থেকে শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? আমরা শুনতে পাচ্ছি, তোমরা কি শুনতে পাচ্ছ? ঠিক আছে, ঠিকঠাক এগিয়ে গেলাম। ওকে ওকে, আসো। যা বলছিলাম আমরা তোমাদেরকে, হ্যাঁ, শব্দের তীব্রতাটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, এটা একটু মনে রাখতে হবে। শব্দের তীব্রতা হচ্ছে মাধ্যমের ঘনত্বের সমানুপাতিক, শব্দের তীব্রতা হচ্ছে
শব্দের বেগের সমানুপাতিক, শব্দের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, শব্দের তীব্রতা হচ্ছে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তোমাকে অনেক সময় বলবে যে কম্পাঙ্ক 10 গুণ করছি, শব্দের তীব্রতা কয় গুণ হয়েছে, কম্পাঙ্ক 20 গুণ করেছি, শব্দের তীব্রতা কয় গুণ হয়েছে, তারপর হচ্ছে শব্দের বেগ দ্বিগুণ করেছি, শব্দের তীব্রতা কয় গুণ করেছে। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে শব্দের তীব্রতা কিন্তু আবার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর ক্ষেত্রফল কিন্তু একদিকে না, চারদিকে, অর্থাৎ গোলকের ক্ষেত্রফল 4πr²। সেই অনুপাতে শব্দের তীব্রতা কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, একটু মনে রাখবে, দূরত্ব দ্বিগুণ করলে শব্দের তীব্রতা কিন্তু 1/4 গুণ হয়। হ্যাঁ, দূরত্ব দ্বিগুণ করলে শব্দের তীব্রতা 1/4 গুণ হয়। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে ওকে, এগিয়ে গেলাম আমরা। আলোর প্রতিফলন, দু একটা চ্যাপ্টার যেটা সহজ চ্যাপ্টার, তোমাদের জন্য কোশ্চেন কম হয় এখন পর্যন্ত, এগুলো থেকে অনেক কোশ্চেন কম হয়েছে। ঠিক আছে, তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে আলোর প্রতিফলন। হ্যাঁ, এই চিত্রটার দিকে একটু নজর দাও। আলো আসলে কি? আলো হচ্ছে এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, হ্যাঁ, মাধ্যম ছাড়া তরঙ্গ, হ্যাঁ, অযান্ত্রিক তরঙ্গ। যে তরঙ্গ মাধ্যম ছাড়া চলে তার নাম হচ্ছে অযান্ত্রিক তরঙ্গ। আলো হচ্ছে ঠিক সেই রকম একটা তরঙ্গ। আলো হচ্ছে কি, আমাদের এই তড়িৎচুম্বক তরঙ্গের কয়েকটা ডিস্ট্রিবিউশন আছে। তড়িৎচুম্বক তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে কি হয়, প্রথমে রেডিও ওয়েভ হয়, রেডিও তরঙ্গ হয়, তারপরে কি হয় বলতো, মাইক্রোওয়েভ হয়, তারপরে কি হয় বলতো, হ্যাঁ, অতিরশ্য তরঙ্গ হয়, মাইক্রোওয়েভ হয়, তারপর হচ্ছিল ভিজিবল রে হয়, তারপরে হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি হয়, তারপর হচ্ছে ইনফ্রারেড হয়, তারপরে হচ্ছে হ্যাঁ এক্স রে হয়, গামা রে হয়। তাহলে এই যে কতগুলি ডিস্ট্রিবিউশন আমরা পেলাম, এই ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা হচ্ছে ভিজিবল রে, মানে এর মধ্যে একটা শুধু আমরা দেখতে পাই, আর বাকি কোনোটাই আমরা দেখতে পাই না। হ্যাঁ, তাহলে এই বাকিগুলো যে দেখতে পাই না, দেখতে না পাওয়ার কারণটা হচ্ছে আমাদের চোখ একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ডিটেক্ট করতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে 700 থেকে, সেটা হচ্ছে কত বলতো, 700 থেকে, হ্যাঁ 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আমাদের চোখ কি করতে পারে, দেখতে পায়। ঠিক আছে, এই যে এখান থেকে 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত আমাদের চোখ দেখতে পায়। ঠিক আছে, এর কম বেশি হইলে আমাদের চোখ আর দেখতে পায় না। তাহলে সেই চোখের মধ্যে এই 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে যেই রেঞ্জটা আছে, সেই রেঞ্জের মধ্যে আবার কি বলতো, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কার, বেগুনি। তোমরা শুনছো, ছোটকালে শুনছো, বে নি আ সহ কলা। হ্যাঁ, সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে কত বলেন তো, লাল। ঠিক আছে, ঠিক মাঝখান বরাবর কে আছে দেখেন তো, মাঝখান বরাবর আছে কি বলেন তো, সবুজ না, হ্যাঁ, বে নি আ সহ কলা। ঠিক আছে, মাঝখানে হচ্ছে হলুদ, হলুদকে মধ্যরশ্মি বলি আমরা, হলুদকে কি রশ্মি বলি, মধ্যরশ্মি বলি। ঠিক আছে, যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে হ্যাঁ, এই যে গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই ওয়েভের মধ্যে ভিজিবল রেটা শুধু আমরা দেখতে পাই। সেই ভিজিবল রে আবার কয় ধরনের হয়, 7 ধরনের হয়। এর মধ্যে আমাদের চোখ কি বলতো, হ্যাঁ, লাল রশ্মিটা কি বলতো, অনেক দূর পর্যন্ত যেতে পারে। যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বিক্ষেপ কম হয়। যে কোনো বিপদ সংকেতে দেখবা লাল রশ্মি ইউজ করা হচ্ছে। কেন লাল রশ্মি ইউজ করা হচ্ছে? কারণ যে কোনো বিপদের সময় আমাদের কি দূর দূরান্তে সংকেত প্রেরণ করতে হয়। দেখবা যে অ্যাম্বুলেন্সের উপরের সাইরেনটা লাল হয় কেন? কারণ সেটা কি অনেক দূর পর্যন্ত বিক্ষিপ্ত না হয়ে, ছড়িয়ে না গিয়ে, লেজার রশ্মি লাল হয়, ছড়িয়ে না গিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। ঠিক একই রকম ভাবে বেগুনি রশ্মি সবচেয়ে বেশি ছড়ায় আর আকাশকে নীল দেখায়। কারণ হচ্ছে বেগুনির তুলনায় নীলটা আমাদের চোখের মস্তিষ্কের মধ্যে, বেগুনির পরে নীল, তাহলে বেগুনিটা বেশি ছড়ায়, তাহলে আকাশটা বেগুনি দেখানোর কথা। কিন্তু বেগুনির থেকে আবার নীল রশ্মিটা আমাদের মস্তিষ্ক ভালো ক্যাপচার করতে পারে। তাহলে এই সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা তোমাদের স্লাইডে দিয়ে দিব। ঠিক আছে, এগুলি একটু তোমরা দেখে নিবে। এগুলি থেকে হয়তো বা অবজেক্টিভও আসতে পারে। 2016 সালে নটর ডেমে এরকম টাইপের কিছু অবজেক্টিভ এসেছিল, সেজন্য আমরা ইনফরমেশন দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে একটু ঘাটাঘাটি করে শিখে নিবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো,
দর্পণে কোথায় কোন বিম্ব হবে সেটা জানার জন্য বিম্বের বিবরণ শিখতে হবে। হ্যাঁ, দর্পণে বিম্বের বিবরণ শিখতে হবে। হ্যাঁ, বিম্বের বিবরণ কয় প্রকার মনে আছে তোমাদের? বিম্বের বিবরণ হচ্ছে কি বলেন তো? বিবরণ, হ্যাঁ, 3 প্রকার। এক হচ্ছে অবস্থান সম্পর্কে তোমাদের জানতে হবে, বিম্বটা কোথায় হবে। 2 নাম্বার হচ্ছে প্রকৃতি সম্পর্কে জানতে হবে তোমাদের, হ্যাঁ, প্রকৃতি সম্পর্কে জানতে হবে। 3 নাম্বার কি বলতো? আকৃতি সম্পর্কে জানতে হবে। তাহলে তোমাদের বোঝানোর জন্য আমাদের 6টা পজিশন আমরা এখানে আইডেন্টিফাই করে দিয়েছি। 1 নাম্বার হচ্ছে অসীমে বিম্ব থাকতে পারে, তারপরে 2 নাম্বার অসীম আর সেন্টারের মাঝখানে বিম্ব থাকতে পারে, 3 নাম্বার সেন্টারে বিম্ব থাকতে পারে, 4 নাম্বার সেন্টার ফোকাসের মাঝখানে থাকতে পারে, 5 নাম্বার ফোকাসে থাকতে পারে, 6 নাম্বার অসীমে থাকতে পারে। হ্যাঁ, সরি, ফোকাস এবং এই বিন্দুটার নাম হচ্ছে পোল, মেরুর মাঝখানে থাকতে পারে। তাহলে নিয়মটা কি? শর্টকাট নিয়ম হচ্ছে বস্তুর অবস্থান আর বিম্বের অবস্থান যোগ করলে 6 হবে, যেহেতু 6টা পজিশন আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কখনো যদি বিম্বের অবস্থান বি বের করতে হয় সেটা হচ্ছে 6 - ইউ, এটা একটা শর্টকাট। হ্যাঁ, এটা কিতাবি কোনো কথা না, এটা একটা শর্টকাট, ঠিক আছে? বাজারে প্রচলিত বইগুলোর মধ্যেও পাওয়া যায় বা আমরাও শিখিয়ে থাকি, যাতে তোমরা সহজে ডিটেক্ট করতে পারো বিম্ব কোথায় হবে। যেমন দেখো, অসীমে যদি বস্তু রাখি তাহলে বিম্বের অবস্থান কোথায়? অসীম মানে কত বলতো? 1। তাহলে 6 থেকে 1 গেলে থাকে কত বলতো? 5। তার মানে বিম্বটা হবে 5-এ। অসীমে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? 5-এ। 2-এ বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? 4-এ। 3-এ বস্তু রাখলে বিম্ব কোথায় হবে? 3-এ। ঠিক আছে? তাহলে এই জিনিসটা দিয়ে তুমি কি চিত্র আঁকা ছাড়াই তুমি বলে দিতে পারো যে বিম্বটা কোথায় হবে। আর এর মধ্যে 6 রাখলে 6 থেকে 6 গেলে থাকে 0। 0টা হচ্ছে দর্পণের পিছনে। তার মানে 1 থেকে 5 পর্যন্ত দর্পণের সামনে হচ্ছে, কিন্তু 6 নাম্বার বিম্বটা আবার দর্পণের কোথায় হচ্ছে বলতো? পিছনে হচ্ছে। তাহলে অবস্থানের ক্ষেত্রে আমরা কি দিয়ে বের করতে পারি? বি = 6 - ইউ দিয়ে বের করতে পারি। প্রকৃতি 2 ধরনের হবে, সৎ বিম্ব সবসময় উল্টো হবে আর অসৎ বিম্ব সবসময় সোজা হবে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত কি বলতো? যেহেতু দর্পণের সামনে হয়েছে সেহেতু সৎ এবং উল্টো হবে, আর 6 নাম্বারটা যেহেতু দর্পণের পিছনে হয়েছে তাহলে কি হবে বলতো? অসৎ হবে, সোজা হবে। আর 5 নাম্বারটা হচ্ছে উভয়ই থাকবে, অর্থাৎ 5 নাম্বারটা যেহেতু অসীম, অসীম কি সামনেও অসীম হতে পারে, পেছনে অসীম হতে পারে। অর্থাৎ সামনে যদি অসীম হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন তো? সামনে অসীম হলে বাস্তব অসীম বিম্ব হবে, বাস্তব বিম্ব উল্টা হয়। আর পিছনে অসীম হলে কি হবে বলেন তো? অবাস্তব বিম্ব হবে। ঠিক আছে? তাহলে 5 নাম্বার বিম্বটা সৎ হতে পারে, অসৎ হতে পারে, সোজাও হতে পারে, উল্টাও হতে পারে। আর আকৃতির ক্ষেত্রে 3 টাইপের আকৃতি তোমরা জানো। একটা কি বলতো? ক্ষুরবিত, একটা হচ্ছে সমান, আরেকটা হচ্ছে বিবর্ধিত। তাহলে 3 নাম্বারে রাখলে সমান হবে, এটা মনে রাখবা। মাঝখানে রাখলে 3 নাম্বারে রাখলে সমান হবে। 3-এর আগে রাখলে অর্থাৎ 1 আর 2-এ রাখলে ক্ষুরবিত হবে। যত সামনে যাব তত বিবর্ধিত হবে, অর্থাৎ 4, 5, 6-এর মধ্যে বিবর্ধিত হবে। যত সামনে যাব তত বাড়তে থাকবে, বড় হইতে থাকবে। সবচেয়ে বড় বিম্ব পাওয়া যাবে 6-এ গেলে। ঠিক আছে? অত্যন্ত বিবর্ধিত। আশা করি বুঝতে পেরেছো কথাগুলো। ক্লিয়ার 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 বুঝতে পেরেছো কিনা? যারা বুঝতে পেরেছো ওকে স্যার লিখে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা আমার কথাগুলি বুঝতে পারছো। কয়টা পর্যন্ত ক্লাস হবে? জাহিদুল ভুইয়া জিজ্ঞেস করেছে। সারা রাত ক্লাস হবে। আচ্ছা, দেখি কতক্ষণ নিতে পারি। এখন তো রমজান নাই, সেহেতু ক্লাস করতে প্রবলেম কি? এখানে আমরা একটু সন্নিবেশ করে দিয়েছি, তোমরা চাইলে একটু অবস্থানগুলি দেখে নিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এগুলি আপাতত না দিলেও চলবে। আচ্ছা, এই প্রশ্নটার দিকে দেখো। সমতল দর্পণ হতে বস্তুর দূরত্ব x, বিম্বের দূরত্ব y হলে কোন সম্পর্কটি সঠিক? তোমরা সবাই জানো, বলো তো কত হবে অ্যান্সার এটার? বলো তো দেখি, কেউ আছো কিনা? কে কে আছো বলো দেখি। কে কে বলতে পারবো কোন অ্যান্সারটা কোনটা হবে বলো তো? কোনো ব্যক্তির উচ্চতা যদি 6 ফুট হয়
হ্যাঁ সমান হবে, x = y হবে। গুড, ভেরি গুড। সেই সবাই অ্যান্সার দিয়েছো। কোনো ব্যক্তির উচ্চতা যদি 6 ফুট হয়, পূর্ণ বিম্ব দেখার জন্য কতটুকু উচ্চতার সমতল দর্পণ প্রয়োজন? তোমরা জানো একটা বস্তুর উচ্চতা যা তার অর্ধেক পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, বস্তু যেহেতু 6 ফুট, তাহলে তার অর্ধেক কত হবে বলতো? 3 ফুট। ঠিক আছে, দর্পণের ন্যূনতম উচ্চতা হবে কি বলতো? হ্যাঁ, বিম্ব বা বস্তুর দৈর্ঘ্যের কি কমপক্ষে অর্ধেক হবে। 3 ফুট হলে আমরা পুরো বিম্ব দেখতে পাবো, আশা করি। হ্যাঁ, এটাও জানো সবাই। দর্পণের আপতিত রশ্মিটাকে সেম রেখে দর্পণকে থিটা কোণে ঘোরানো হলে, কত কোণে? থিটা কোণে ঘোরানো হলে বিম্বটা কি হবে? 2 থিটা কোণে ঘুরে যাবে। তাহলে দর্পণটিকে 15 ডিগ্রি কোণে ঘুরালে বিসি রশ্মি কত কোণে ঘুরে যাবে বলতো? দ্বিগুণ কোণে, 2 থিটা কোণে ঘুরে যাবে। এটা মোটামুটি সবাই জানি আমরা। এডুকেশন লিখাটার বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের পরিবর্তন হবে না? কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না বলতে পারো আমাকে? কে বলতে পারবা দেখি তো? 5 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা, এডুকেশন লেখাটির বিম্ব সমতল দর্পণে দেখলে কয়টি বর্ণের কোনো পরিবর্তন হবে না? বলো বলো। বলে বলো দেখি। চারটি বর্ণ, সবাই কি শিওর? চারটিতে অ্যান্সারই নাই। হ্যাঁ, 5টি আছে, 7টি আছে, কয়টি হবে বলো? এডুকেশন লিখলাম, হ্যাঁ, 5টি বর্ণের কয়টি বর্ণের পরিবর্তন হবে বলে নাই, পরিবর্তন হবে না বলছে। দেখো দেখি, ভালো করে দেখো। সেই 8টি বর্ণের। হ্যাঁ হ্যাঁ, 8টি বর্ণেরই হবে। হ্যাঁ হ্যাঁ, 8টি বর্ণেরই হবে। তোমরা একটা দেখে দেখতে পারো। দর্পণের ব্যবহারগুলি আমরা সুন্দর করে লিখে দিয়েছি। দর্পণের ব্যবহার থেকে আমরা বারবার অবজেক্টিভ হতে দেখেছি। হ্যাঁ, আমাদের যেহেতু এগুলি পড়ানোর ওইভাবে কিছু নাই, খালি এতটুকু জেনে রাখো। সমতল দর্পণ হচ্ছে যে সকল জায়গায় রূপচর্চা টর্চা করা লাগে, ঠিক আছে, সাধারণত সেই সকল জায়গায়। তারপরে পাহাড়ি বাঁকের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, পার্কিং এর জন্য, এগুলির ক্ষেত্রে সাধারণত সমতল ব্যবহার করা হয়। যে জায়গায় রশ্মিগুলোকে ছড়াই দিতে হবে, যেমন মনে করলা যে রাস্তার ল্যাম্পের মধ্যে রশ্মি ছড়াই দিতে হবে, সেই সকল জায়গার মধ্যে আমরা কি করবো বলতো? উত্তল দর্পণ ব্যবহার করবো। আর যে সকল দর্পণটা আমরা কি করতে হবে বলতো? রশ্মিগুলোকে এক জায়গায় মিলিত করতে হবে, কোনো কিছু সার্চ করতে চাই, খুঁজতে চাই, সেই সকল জায়গার মধ্যে আমরা কি করবো বলতো? অবতল দর্পণ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি আমরা ব্যবহার দিয়েছি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে মোটামুটি। হ্যাঁ, তোমরা একটু, আমরা ইচ্ছা করেই দিয়েছি যাতে তোমরা এগুলি একভাবেই পড়তে পারো। আচ্ছা, চোখের ডাক্তার রোগীর চোখ পরীক্ষার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? কে বলতে পারো বলো তো? চোখ পরীক্ষার জন্য কোন দর্পণ ব্যবহার করবে? হ্যাঁ হ্যাঁ, কখনো যদি বড় করতে হয় তাহলে কোন দর্পণ লাগে বলো তো আমাকে? ম্যাগনিফিসেন্ট লেখছে একজন, হয়তো ম্যাগনিফাইং লিখতে গিয়ে ম্যাগনিফিসেন্ট লিখেছে। অবতল দর্পণ, সমতল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ, বলো বলো, কোন দর্পণ ব্যবহার করা হয়? হ্যাঁ, অবতল দর্পণ ব্যবহার করে, সমতল দর্পণ না, অবতল দর্পণ ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, এগিয়ে যেতে চাই আমরা। একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে। দর্পণটিতে কত দূরে বস্তু রাখলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/5 হবে? 21 সালে প্রশ্নটা হয়েছে। দেখো কি বলেছে, একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব 0.1 মিটার। দর্পণটি হতে কত দূরে বস্তু স্থাপন করলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/5 হবে? আসো, তাহলে আমাকে কি দেওয়া আছে আগে দেখি আমরা। ফোকাস দূরত্ব দেওয়া আছে। কেমন দর্পণ? অবতল দর্পণের ফোকাস দূরত্ব পজিটিভ, তাহলে কি হয় বলতো? +1.1 মিলিমিটার দেওয়া আছে। তাহলে বাস্তব বিম্ব বলছে, তাহলে প্রশ্ন মতে এম এর মান দেওয়া আছে কত বলতো? এম এর মান আমরা জানি -v/u। এখানে কি বলা হয়েছে আগে যদি আমরা একটু বলি তোমাকে, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বাস্তব বিম্ব। মনে রাখবা, স্পষ্ট একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে বাস্তব বিম্বের, হ্যাঁ, বিম্বের ক্ষেত্রে বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। বাস্তব বিম্বের ভিটা হচ্ছে পজিটিভ, এমটা হচ্ছে নেগেটিভ। আর অবাস্তব বিম্বের ভিটা হচ্ছে কি বলতো? নেগেটিভ, আর এমটা হচ্ছে পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু বাস্তব বিম্ব বলছে, তাহলে এম এর মানটা কি হবে বলতো? বাস্তব বিম্বের আকার বস্তুর আকারের 1/5 হবে। তাহলে এমটা হবে 1/5, কিন্তু যেহেতু বাস্তব বিম্ব সেহেতু এমটা নেগেটিভ।
তাহলে আমরা কি জানি বলতো, m যেহেতু -1/5 আর m এর মান -v/u ইকুয়াল টু -1/5, মাইনাস মাইনাস কাটা, তাহলে v ইকুয়াল টু 1/5u। তাহলে আমরা কি জানি, হ্যাঁ সাধারণ সমীকরণ কোনটা, 1/v প্লাস 1/u ইকুয়াল টু কত, 1/5। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো তোমরা। ক্লিয়ার পারবা এখন মান বসিয়ে দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখান থেকে আমরা যদি কি করি, ভি এর মানটা বসিয়ে দিই 1/5u প্লাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে ভি এর মান যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে কি এম এর মান বের করা মনে হয় না বিগ ডিল হবে। ক্লিয়ার। কালকে সকালে এক্সাম হওয়ার কথা নাকি 7টায় এক্সাম হওয়ার কথা? হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দিবে কখন এক্সাম হবে। হ্যাঁ আমাদের টিম থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে কি বলছে, বস্তু থেকে সমতল আয়নার দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কত? হ্যাঁ 21 সালে প্রশ্নটা হয়েছে, চমৎকার প্রশ্ন। ঠিক আছে, বস্তু থেকে বিম্বের দূরত্ব কত বলো দেখি আমাকে। বস্তু যত সামনে বিম্ব তত পেছনে গঠিত হয়, তাহলে বস্তুর দূরত্ব যদি কি 2 মিটার হয়, তাহলে বিম্বের দূরত্ব কয় মিটার হবে? 2 মিটার না? বলো তো অ্যান্সারটা কত হবে দেখি। 4 মিটার কেন? হ্যাঁ তাহলে এই জায়গায় সবাই ভুল করে, যেহেতু এটা আয়না, বাচ্চারা দেখো যেহেতু এটা আয়না, তাহলে বস্তুর দূরত্ব যদি 2 মিটার হয়, তাহলে বিম্বের দূরত্ব কয় মিটার বলো তো? 2 মিটার। তাহলে এখানে কিন্তু দর্পণ থেকে বিম্বের দূরত্ব চাই নাই, চাইছি কি বস্তু থেকে। তাহলে টোটাল কয় মিটার বলো তো? টোটাল 4 মিটার। এই জায়গায় সবাই ভুলটা করে ফেলো, কারণ তোমরা তো জানোই বস্তু যত সামনে বিম্ব তত পিছনে গঠিত হয়। হ্যাঁ তাহলে এটা 2 মিটার হবে না, এটা টোটাল কয় মিটার হবে? 4 মিটার, কারণ দূরত্বটা দর্পণ থেকে চাওয়া হয়নি। প্রতিসরণ নিয়ে কথা বলতেই হয়। সমীকরণটা কে কে জানো বলো তো আমাকে। হ্যাঁ সমীকরণ কি ছিল? এ ইটা বি ইকুয়াল টু, হ্যাঁ এটা মিউ দিয়েও লিখতে পারি, ইটা দিয়েও লিখতে পারি। হ্যাঁ এইটা বি ইকুয়াল টু কত বলো তো? হ্যাঁ ইটা বি বাই কত? মিউ এ, মিউ বি বাই মিউ এ, 1/b মিউ এ, সি এ বাই কত? সি বি, ল্যামডা এ বাই কত? ল্যামডা বি, সাইন থিটা 1 বাই কত? সাইন থিটা 2। ঠিক আছে, এটাকে আমরা সাইন থিটা আই বাই সাইন থিটা আর দিয়েও লিখতে পারি, 1 বাই সাইন থিটা সি দিয়েও লিখতে পারি, হ্যাঁ ভি বাই ইউ দিয়েও লিখতে পারি। হ্যাঁ ভি বাই ইউ দিয়েও লিখতে পারি। হ্যাঁ এখানে ভিটা হচ্ছে আপাত দূরত্ব আর ইউটা হচ্ছে প্রকৃত দূরত্ব। ঠিক আছে, ওই যে এই পড়ছো না যে যদি উপর থেকে আমরা একটা পয়সার দিকে তাকাই, তাহলে পয়সাটা একটু উপরে মনে হয়। উপর থেকে যদি একটা পয়সার দিকে তাকাই, তাহলে পয়সাটাকে কি করে হয় বলতো? যে অবস্থান আছে সেই অবস্থান থেকে একটু উপরে মনে হয়। তাহলে এখান থেকে যদি আমরা কি করি বলতো, পানির ভিতরে কোনো কিছু দেখি, মনে করলাম বস্তুটা এইখানে আছে, কিন্তু আসলে আমাদের কাছে মনে হবে বস্তুটা আসলে কোথায় আছে? এইখানে আছে। তাহলে এই দূরত্বটা হচ্ছে আপাত দূরত্ব, ভি দিয়ে লিখি আমরা, ভি দিয়ে লিখি আমরা, আর এই দূরত্বটা হচ্ছে প্রকৃত দূরত্ব, ইউ দিয়ে লিখি। তাহলে হালকা সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক এ ইটা বি বা এ মিউ বি যেটা দিয়ে লিখো, সেটা কি বলতো? হ্যাঁ ইউ বাই কত? ভি, আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। হ্যাঁ উল্টা লিখেছি, সরি। হ্যাঁ ইউ বাই ভি হবে, ইউ বাই ভি হবে আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। এটাও একটু মনে রাখবে। হ্যাঁ তাহলে এখান থেকে আমরা মোটামুটি সবই বের করতে পারবো। এখান থেকে মোটামুটি আমরা সবই বের করতে পারবো। খেয়াল রাখতে হবে, যখন 1 বাই সাইন থিটা সেই সূত্র লিখবো, তখন এটা অবশ্যই, এটা হচ্ছে হালকা মাধ্যম হতে হবে, আর এখানে বিটা অবশ্যই ঘন মাধ্যম হতে হবে। ঠিক আছে, 1 বাই সাইন থিটা সেই সূত্র লেখার সময় মনে রাখতে হবে, হ্যাঁ হালকার সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক হতে হবে। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবে তোমরা, হ্যাঁ বায়ুর প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? 1। পানির প্রতিসরণাঙ্ক কত বলতো? 1.33। কাচের প্রতিসরণাঙ্ক কত বলতো? 1.5। হ্যাঁ হীরকের প্রতিসরণাঙ্ক কত বলতো? 2.42। তারপরে হচ্ছিল হীরকের থিটা সি কত বলতো? 24 ডিগ্রি। হ্যাঁ এই কয়টা কথা মোটামুটি মনে রাখতেই হবে, কোনো অপশন নাই আর। ক্লিয়ার। হ্যাঁ মোটামুটি তোমরা অঙ্কগুলো করতেই পারবে, কারণ আমাদের প্রতিসরণের অঙ্ক আর বেগের অঙ্ক মোটামুটি সেম। কি বলেছে দেখো, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে বাচ্চারা,
আমাকে প্রশ্ন করেছে এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, তাহলে বি মাধ্যমে আলোর বেগ কত, কোন অঙ্ক? হ্যাঁ, এ ইটা বি দেওয়া আছে কত বলতো 1.09। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সি এ বাই কত, সিবি ইকুয়াল টু 1.09। তাহলে সিবির মান বের করতে চাইলে 2.26 ইন্টু 10⁸ বাই কত 1.09 এত মিটার পার সেকেন্ড। বাচ্চা অঙ্ক। সবকিছু দিয়ে দিব, সবগুলো স্লাইড শেয়ার করে নিব, চিন্তা নাই তোমাদের। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, এ মাধ্যম সি মাধ্যমের ঘনত্ব একই কিনা। তাহলে এটা একটু মনে রাখতে হবে। যদি আমরা এই সূত্রটা একটু তোমাদের ওইখানে দিয়ে দেই, এটাও দিয়ে দেই যে প্রতি স্বর্ণাঙ্কের সাথে ঘনত্ব সমানুপাতিক, অর্থাৎ এ ইটা বি সমান আবার কি লেখা যায়, রো এ বাই রো বি, এভাবেও লিখতে পারো। হ্যাঁ, একটু মনে রাখবে প্রতি স্বর্ণাঙ্কের সাথে ঘনত্ব সমানুপাতিক, প্রতি স্বর্ণাঙ্কের সাথে ঘনত্ব সমানুপাতিক। দেখো এখানে কি প্রশ্ন করেছে, এ এবং সি মাধ্যমের ঘনত্ব সেম কিনা। একটু খেয়াল করো, এ ইটা বি দেওয়া আছে, যেটা রো এ বাই কত রো বি, সেই মানটা কত দেওয়া আছে 1.25। তাহলে সেই ক্ষেত্রে রো এর মানটা কত 1.25 ইন্টু রো বি। একই রকম ভাবে বি ইটা সি দেওয়া আছে, রো বি বাই কত রো সি, সেটা কত 0.82। তাহলে সেই ক্ষেত্রে রো সির মানটা কত দেওয়া আছে বলতো, রো সির মানটা 1/0.82 ইন্টু রো বি কত আসে বলতো, 1/0.82 করলে কত আসে, না বুকে নাই ঠিক না, ওই বলা আছে, তোমরা হয়তো বা খেয়াল করোনি যে প্রতি স্বর্ণাঙ্কের সাথে ঘনত্ব সমানুপাতিক, এরকম একটা ভাষা লেখা থাকবে, আলোকীয় ঘনত্ব প্রতি স্বর্ণাঙ্কের সমানুপাতিক। যেখানে ঘনত্ব বেশি সেখানে প্রতি স্বর্ণাঙ্ক বেশি, আলোর বেগ কম। 1.2195 ইন্টু রো বি, তার মানে কি বলতো, দেখি বোঝাচ্ছে রো এ ইকুয়াল নট কত রো সি। ক্লিয়ার ক্লিয়ার। কাচের তৈরি একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে, একই আকৃতির লেন্স হীরা দিয়ে তৈরি করলে তার ফোকাস দূরত্ব কত হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হীরা দিয়ে তৈরি করতে চাই, কাচের তৈরি উত্তল লেন্স দেওয়া আছে, হীরক দিয়ে তৈরি করতে চাই, তার জন্য লেন্স মেকারস ইকুয়েশন লাগবে আমার। লেন্স মেকারস ইকুয়েশনটা কি, লেন্স মেকারস ইকুয়েশনটা হচ্ছে 1 কম্পাঙ্ক ইকুয়াল টু, হ্যাঁ বি মাধ্যমের বা জি মাধ্যমের লেন্স যদি তৈরি করি, কাচ দিয়ে যদি তৈরি করি, তাহলে কনসেপ্টটা হচ্ছে এ মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। একটু মনে রাখতে হবে, একটা লেন্স যখন তৈরি করি আমরা, লেন্সটা কিসের উপর ভিত্তি করে তৈরি করি, ফোকাস দূরত্বের উপর ভিত্তি করে তৈরি করি। তাহলে সেই ক্ষেত্রে লেন্স মেকারস ইকুয়েশনটা কি হবে, 1/fg ইকুয়াল টু কত বলতো, এ মিউ জি, অর্থাৎ আলোটা যদি এ মাধ্যমে, এটা যদি লেন্সটা জি মাধ্যমের হয়, তাহলে আলোটা এ থেকে, অর্থাৎ এ থেকে জিতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে 1/fg ইকুয়াল টু এ মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। হ্যাঁ বুকে আছে, দেখবা তোমরা, বইয়ের নাই বিষয়টা এরকম না, তোমরা দেখবা তোমাদের বইয়ের অনুশীলনীর মধ্যে এরকম টাইপের একটা প্রশ্ন আছে, সেখানে এটা হালকা করে লেখা আছে, সেটা আমরা একটু ব্রড লিখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে কাচের তৈরি লেন্স যদি না হয়, হীরার তৈরি লেন্স হয়, তাহলে 1 কত এফ অফ ডায়মন্ড, হ্যাঁ 1/f অফ ডায়মন্ড যদি হয়, এফ অফ ডায়মন্ড ইকুয়াল টু কি হবে, আলো বায়ু থেকে এখন ডায়মন্ডে যাবে, এম ইউ ডি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে এই দুইটাই ইকুয়েশন যদি আমরা অনুপাত করি, তাহলে অনুপাত যদি করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে 1/fg ভাগ 1/f ডায়মন্ড, এটা কেটে দিলাম আমরা, তাহলে সেই ক্ষেত্রে MUG মাইনাস 1 MUD মাইনাস 1। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে MUG এর মানটা হচ্ছে 1.5 মাইনাস 1, ওইটা 2.42 মাইনাস 1, তাহলে উপরে হচ্ছে 0.5, নিচে 1.42। সেটাকে কি লিখতে পারি, তাহলে FD এর মানটা কত, এই অনুপাতটা করে গুণন কত বলতো, f অফ g এর মান দেওয়া আছে 10। আশা করি বুঝতে পেরেছো আমি কি করেছি। ক্লিয়ার ক্লিয়ার।
হ্যাঁ, ইন্টারমিডিয়েটের বইয়ে এটা ডিটেলস আছে, তোমাদের ডিটেলস লাগবে না, তোমরা খালি জানবা এটা হচ্ছে লেন্স মেকারস ইকুয়েশন। যেমন এমন যদি হতো আমরা এই লেন্সটাকে পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি, তাহলে পানির মধ্যে ডুবিয়ে দিলে তখন সূত্রটা কি হতো, তখন ওয়াটার থেকে গ্লাসে যেত, তখন ইকুয়েশনটা হইতো 1/f অফ, ধরলাম ওয়াটারে নিয়েছি, তাহলে সেটা কত বলতো, W মিউ G -1 1/R1 -1/R2। আমার কথা কি বুঝতে পেরেছ? সেম জিনিসটা যখন বায়ুতে ছিল তখন কি ছিল, এ মিউ G -1, কারণ আলো এয়ার থেকে গ্লাসে গেছে, 1/R1 -1/R2। ক্লিয়ার ক্লিয়ার বলে ফেলে তো কে কে বুঝতে পেরেছ? হ্যাঁ দেখো, এই যে এরকম একটা প্রশ্ন আসে যে মাছ যদি সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে চায় তাহলে সেক্ষেত্রে কিভাবে তাকাবে। তাহলে মাছ যদি সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে চায় তাহলে সে কি করে বলতো, মাছ যদি সূর্যাস্ত বা সূর্যোদয় দেখতে চায় তাহলে সে কি করে বলতো, হ্যাঁ পানির সংকট কোণে তাকাবে, যেহেতু মাছ পানিতে থাকে তাহলে পানির সংকট কোণে তাকাইলেই সে সূর্য অস্ত বা সূর্যোদয় দেখতে পাবে, কারণ সূর্য অস্ত বা সূর্যোদয়ের সময় সূর্য দিগন্ত রেখার কাছাকাছি থাকে। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ পানির সংকট কোণের সূত্র কি 1 কত sin θc, তাহলে সেই ক্ষেত্রে θcর মান যদি বের করতে চাই তাহলে সেটা কি হবে sin ইনভার্স 1/μw। তাহলে 1/μw মানে আমরা বলতে পারি তোমাদেরকে সেটা কত বলেন তো, sin ইনভার্স 1/μw মানে 1/1.33। তাহলে কত আসে বলেন তো আমাকে, কত আসে বলে ফেলো আমাকে। কত আসে বলে ফেলে তো, ক্যালকুলেটর দেখি। 48.75 ডিগ্রি। হ্যাঁ তোমাদের বাংলা ভাই হাবিবুল ভাই, সুমন ভাই, শিমুল ভাই রাত্রে মাছ দিয়ে ভাত খাবে বলতেছে। হ্যাঁ আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দান করুক, আমাদেরও খাওয়ানোর তৌফিক দান করুক। আচ্ছা ঠিক আছে, আমরা যা বলছিলাম, তাহলে যদি দুইটা প্রশ্ন আসবে, সূর্যোদয় দেখতে চায় না সূর্যাস্ত দেখতে চায়। যদি সূর্যোদয় দেখতে চায় তাহলে এত কোণে কি করতে হবে বলতো, পূর্ব দিকে তাকাতে হবে। আর যদি সূর্যাস্ত দেখতে চায় তাহলে এত কোণে কোন দিকে তাকাতে হবে, পশ্চিম দিকে তাকাতে হবে। ক্লিয়ার ক্লিয়ার, সাব্বাস। এগিয়ে গেলাম আমরা। এই যে অস্তগামী সূর্য দেখতে চাই আমরা অলরেডি শিখে গেছি। এই প্রশ্নটা দেখে নেওয়া যায়, এ ও বি মাধ্যমে পারস্পরিক পরিবর্তন ঘটলে আপাতদৃষ্টির অভিমুখ একই অভিমুখে পতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা। আচ্ছা এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, এখন আলোক রশ্মি এ থেকে বিতে যায়, সেটা এখানে এ ইটা বিটা যদি একের থেকে বড় হয় তাহলে এটা হবে হালকা আর বিটা হবে ঘন। আর এ ইটা বি যদি আবার কি হয় বলতো, এ ইটা বি যদি আবার একের থেকে বড় না হয়ে এ ইটা বি যদি একের থেকে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কি ঘন, এটা কি বলতো হালকা। আচ্ছা তাহলে যেহেতু আলোক রশ্মি কোথায় এখন এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, সেহেতু এইটা বি এর মানটা দেওয়া আছে হচ্ছে 1.732, অর্থাৎ কি বলতো এটা হচ্ছে এখানে অবশ্যই এটা হচ্ছে কি হালকা আর বিটা অবশ্যই হচ্ছে কি ঘন। তো এখানে কোনোদিন সংকট কোণ পাওয়া যাবে না। কিন্তু যখন মাধ্যম এক্সচেঞ্জ করে নিয়েছি তখন কি হচ্ছে বলতো, মাধ্যম যখন এক্সচেঞ্জ করে নিয়েছি, মাধ্যম এক্সচেঞ্জ করার কারণে এখন এইটা আলোক রশ্মি বি থেকে এতে যাচ্ছে, তাহলে বি থেকে এতে যাচ্ছে, এখন কিন্তু কি এটা অবশ্যই ঘন মাধ্যম, এটা অবশ্যই কি মাধ্যম হালকা মাধ্যম। তাহলে এইখানে সংকট কোণের একটা কথা আছে। কি কোণের কথা আছে? এইখানে সংকট কোণের একটা কথা আছে। তাহলে এইখানে সংকট কোণের কথা থাকলে আমাদের কথা ছিল, যদিও আলোক রশ্মি ঘন থেকে হালকায় আপতিত হয়েছে, কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম যে ইটা ইকুয়াল টু 1/sin θc সূত্র ইউজ করার সময় আলোক ঘন থেকে হালকাতে গেলে সংকট কোণ পাবো,
কিন্তু যখন এই সূত্র ইউজ করব তখন সূত্রটার মধ্যে প্রতিসরণাঙ্কটা ঘন থেকে হালকায় না, হালকার সাপেক্ষে ঘনটাই বসাইতে হবে। অর্থাৎ এখানে সূত্র এ ইটা বি বসাবো আমি, কিন্তু আলো কিন্তু যাচ্ছে বি থেকে এতে, কারণ বি থেকে এতে না গেলে সংকট কোণ পাওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে সেই অনুপাতে যদি আমি তোমাকে বলি এখানে যে থিটা সির ভ্যালুটা কত, তাহলে আমার একটু বলো সাইন ইনভার্স 1 / কত 1.732 কত আসে বলো তো আমাকে একটু। মানে আলো ঘন থেকে হালকাই যাবে, কিন্তু আলো ঘন থেকে হালকাতেই যাবে, কিন্তু অবশ্যই সূত্র ইউজ করার সময় হালকার সাপেক্ষে ঘনর প্রতিসরণাঙ্ক ইউজ করতে হবে। ক্লিয়ার ক্লিয়ার? কত আসে বলো তো আমাকে একটু, যারা ক্লাস করছো কত এসেছে আমাকে একটু জানিয়ে দাও। (35.27) তাহলে 35.27 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে এখানে কোনটা কত বলতো 60 ডিগ্রি। তার মানে কি বলতো এটা 60 ডিগ্রি থেকে অনেক কম না, তার মানে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মূল শর্ত কি ছিল? হ্যাঁ, আপতিত কোণ সংকট কোণ থেকে বড় হতে হবে, ছোট। হ্যাঁ, তাহলে থিটা সির মান আসে 35.27, তাহলে আপাতন কোণ সংকট কোণ থেকে বড় হইতে হবে। তাহলে এখানে কত কোণে আপতিত হয়েছে 60 ডিগ্রি, তাহলে 35 থেকে বেশি কোণে আপতিত হয়েছে, সেজন্য খালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনই হবে না, এখানে প্রতিফলিত যে রশ্মিটা আমরা পাবো সেই প্রতিফলিত রশ্মিটা কিন্তু এটার সাথে 60 ডিগ্রি কোণ করবে। কারণ কি, তখন প্রতিসরণ না হয়ে প্রতিফলন হয়ে যাবে। ক্লিয়ার ক্লিয়ার? সাপেক্ষে কি উপরে হবে না? সাপেক্ষ টাপেক্ষ বুঝি না। হ্যাঁ, হালকার সাপেক্ষে ঘন হবে, এটা হবে হালকা, এটা ঘন, কিন্তু আলো যেতে হবে ঘন থেকে হালকার মধ্যেই। ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে তোমাদের? মরীচিকা তোমরা জানো, এটা পৃথিবীতে একমাত্র মরীচিকা হচ্ছে পৃথিবীতে একমাত্র কন্ডিশন যেখানে অবাস্তব বিম্ব উল্টা হয়। তোমরা সারা জীবন জানো অবাস্তব বিম্ব সারা জীবন সোজা হয়, সারা জীবন জানো অবাস্তব বিম্ব সোজা হয়, কিন্তু মরীচিকা পৃথিবীতে একমাত্র ঘটনা যেখানে অবাস্তব বিম্ব উল্টা হয়। ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা এটা একটু মনে রাখো, এটা তো মিড-এজ হয় তোমরা জানোই মোটামুটি এটা। চোখের স্পর্শদর্শনের নিকট দূরত্ব তোমরা জানো 25 সেন্টিমিটার। হ্যাঁ, বয়স্ক লোকের ক্ষেত্রে 25 থেকে, বয়স্ক মানে হচ্ছে প্রাপ্ত বয়স্কর ক্ষেত্রে 25 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু 25 সেন্টিমিটার, কিছু না বললে 25 সেন্টিমিটার। যদি বয়স্ক লোক বলে তাহলে 35 সেন্টিমিটার বলতে পারো। শিশুর জন্য কত বলতো 15 সেন্টিমিটার থেকে 18 সেন্টিমিটার মধ্য হয়ে থাকবে, 5 সেন্টিমিটার থেকে 18 সেন্টিমিটার শিশুদের জন্য। তবে বয়স্কের জন্য কত হবে 25 সেন্টিমিটার, মানে কিছু না বললে 25 সেন্টিমিটার, বয়স্ক বললে 35 পর্যন্ত হতে পারে, আর যদি শিশু হয় তাহলে 5 থেকে 18 সেন্টিমিটারের মধ্যে হবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। হ্রস্ব দৃষ্টি, নাম যেমন কাম তেমন, মনে রাখবা। দৃষ্টির ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে নাম যেমন তা কাম তেমন, অর্থাৎ হ্রস্ব দৃষ্টি মানে কাছেরটা দেখে দূরেরটা দেখে না, দেখে না মানে স্পষ্ট দেখে না। হ্যাঁ, কাছেরটা দেখে দূরেরটা স্পষ্ট দেখে না, এটার নাম কি? আরেকটা নাম কি আছে? মায়োপিয়া আছে। আরেকটা নাম কি আছে বলতো? অদূরবদ্ধ ত্রুটি। অর্থাৎ কি বলতো, কাছেরটা দেখে দূরেরটা দেখে না। হ্যাঁ, এটার মধ্যে উত্তল লেন্স ইউজ করতে হবে এখানে। হ্যাঁ, আগেরটার মধ্যে অবতল লেন্স ইউজ করতে হবে, দীর্ঘ দৃষ্টিতে উত্তল লেন্স ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। বইয়ের অক্ষর স্পষ্ট দেখার জন্য, বইয়ের অক্ষর দেখে না তার মানে কি, সে কাছেরটাই দেখে না, তার মানে সে দূরেরটা দেখে, তার মানে দীর্ঘ দৃষ্টি। তাহলে দীর্ঘ দৃষ্টি দূর করার জন্য উত্তল লেন্স, আর হ্রস্ব দৃষ্টি দূর করার জন্য কি লাগবে বলেন তো? অবতল লেন্স লাগবে। ক্লিয়ার? আচ্ছা, একজন ছাত্র 25 সেন্টিমিটার অধিক দূরে লেখা পড়তে পারে না, 0.35 মিটার দূরে লেখা পড়তে চায়, তার জন্য কত ক্ষমতার চশমা লাগবে? তাহলে একটু মনে রাখবো বাচ্চারা, যদি 25 সেন্টিমিটারের অধিক দূরেরটা দেখতে পায় না, তার মানে সে কি বলতো দীর্ঘ দৃষ্টির আর হ্রস্ব দৃষ্টি, অবশ্যই হ্রস্ব দৃষ্টি, কারণ দীর্ঘ দৃষ্টি হলে তো দূরেরটা দেখতে পাইতো। তাহলে এখন প্রশ্ন করছে 0.35 মিটার দূরের লেখা দেখতে চায়, তাহলে নিয়মটা কি একটু বোঝার চেষ্টা করো। নিয়মটা হচ্ছে সে দেখতে চায় 35 সেন্টিমিটার দূরে, কিন্তু সে দেখতে পারে কোন পর্যন্ত?
সে দেখতে পারে হচ্ছে 25 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে নিয়মটা হচ্ছে ইউ হবে যেখানে বস্তু আছে বস্তুর দূরত্ব, আর তাহলে ভি হবে যদি দেখতে চাই তাহলে বিম্ব হইতে হবে হ্যাঁ মাইনাস ত্রুটিপূর্ণ চোখের দূরবিন্দু, মানে ত্রুটিপূর্ণ চোখ যত পর্যন্ত দেখতে পায় সেটা হবে হচ্ছিল কি বিম্ব, আর যেখানে বস্তুটা আছে সেটা হবে হচ্ছিল কি মানে যেখান থেকে দেখতে চায় সেটা হবে হলো কি বলতো ইউ। তাহলে সেই ক্ষেত্রে এখানে ইউ এর মানটা কত হবে, ইউ এর মানটা হচ্ছে 0.35 মিটার, আর এখানে ভি এর মানটা হবে -0.25 সেন্টিমিটার, হ্যাঁ -0.25 মিটার। আমি মিটার নিয়েছি, আমি ডিরেক্ট সূত্রের মধ্যে ক্ষমতা বের করবো। তাই সেই ক্ষেত্রে আমরা কি জানি বলতো 1/f = কত 1/v + 1/u, আর 1/f মানে কি ক্ষমতা p, তাহলে p = 1/v + 1/u। v এর মান দেওয়া আছে কত 1/-0.25, আর এটা 1/0.35, যা আসবে তত ড্যাপটা ডিরেক্ট চলে আসছে। ক্লিয়ার? অবশ্যই মিটারে নিতে হবে। হ্যাঁ, এক্সামের টাইম জানাই দিবা হবে এরকম বলতেছো, তাহলে জানতে পারো না, জেনে তারপরে লিখে দিতে পারো না। ফোন দাও, ফোন দিয়ে জানো কখন এক্সাম হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি একটু এগিয়ে যেতে চাই, কি লেখা আছে দেখো তো এখানে, কোডটা যদি আমরা একটু পড়ি তোমাদের জন্য। বলা হয়েছে ইট টেক্স কারেজ টু গ্রো আপ অ্যান্ড বিকাম হু ইউ রিয়েলি আর। হ্যাঁ, তোমরা কে নটরডেমিয়ান আছো, কে হলি ক্রসিয়ান আছো, সেটা যদি তোমরা তৈরি হতে চাও তাহলে কারেজ থাকতে হবে। হ্যাঁ, তোমাদের যদি কারেজ থাকে তাহলেই কেবল কি তোমাদের পক্ষে হ্যাঁ একটা ভালো কলেজ বলতে আমরা তো এখানে টার্গেট নিয়েছি, আমরা হলি ক্রস নটরডেমে পড়বো। তাহলে কারেজটার জন্য কারেজটা ধরে রাখতে হবে, কারেজটা ধরলেই হয়তো বা তোমরা চান্স পেয়ে যেতে পারবে। আর আমি বারবারই প্রত্যেক ক্লাসে একটা কথাই বলি যে একটা কলেজ তোমার ট্যাগ লাইন হতে পারে, কিন্তু তোমার জীবন গঠন করে দিতে পারবে বিষয়টা এরকম না। হ্যাঁ, অনেক A+, অনেক গোল্ডেন A+ ধারী স্টুডেন্ট হলি ক্রস নটরডেমে ভর্তি হয়ে অনেক সময় পড়া কমপ্লিটই করতে পারে না, এমন অনেক দৃষ্টান্ত আছে আমাদের কাছে। তাই সেই ক্ষেত্রে আসলে চান্স পাওয়ার জন্য চেষ্টা করতেছো ঠিক আছে, কিন্তু শুধু চান্সের জন্যই পড়লে হবে না। তুমি যদি আমাদের এখানে আমাদের ক্লাসগুলো করে থাকো তাহলে দেখবে মানে তুই অনেক কিছু নতুনও শিখছো। তাহলে সেই ক্ষেত্রে শেখার জন্য পড়ার চেষ্টা করো। হ্যাঁ, কারেজটা ধরে রাখো, ক্লাসটা গ্রো আপ করো, ইনশাল্লাহ হ্যাঁ তোমাদের সাথে সফলতার মঞ্চে আমাদের দেখা হবেই। মোটামুটি চেষ্টা করেছি আমরা চ্যাপ্টারগুলো কভার করার জন্য, কতটুকু পেরেছি আমি জানি না। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছি তোমাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, এবং আমাদের একটা বিশ্বাস তোমরা যদি আমাদের সবগুলি ক্লাস করো তোমরা চান্স পাবে কিনা আমরা জানি না, কিন্তু তোমরা চান্স পাওয়ার জন্য যা জানা দরকার অতিরিক্ত আমি কিন্তু কিছুই পড়াচ্ছি না। দেখো আসলে পড়ার শেষ নাই, ফিজিক্স বলো বা কোনো সাবজেক্টের বলো। হ্যাঁ, তুমি যেই সাবজেক্টটা যেমন আলোর প্রতিসরণ তুমি পড়তেছো, আস্তে আস্তে দেখবা যে প্রতিসরণের একটা টপিক নিয়ে তোমার কি থিসিসের একটা টপিক হবে। শিখার কোনো শেষ নাই, কিন্তু আসলে যতটুকু দরকার ততটুকুই শিখো। এক্সট্রা অনেক কিছু শিখে যে তুমি খুব ভালো কিছু করতে পারবে বিষয়টা ওইরকম না। মোটামুটি আমরা চেষ্টা করেছি সব টপিক কভার করার জন্য। আমার স্লাইডগুলি শেয়ার করে নিব যাতে তোমরা তোমাদের প্রশ্নগুলি প্রবলেমগুলি শিখে নিতে পারো। আর কারো যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে পোস্ট করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কখন পরীক্ষা হবে আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের গ্রুপে জানিয়ে দিব। 7টায়, হ্যাঁ এটা তো জানোই তোমরা সবাই। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছো, কিন্তু পরীক্ষাটা হবে 7টায়, সন্ধ্যা 7টায়। হ্যাঁ, পরীক্ষাটা হবে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, 8টা পর্যন্ত লিঙ্ক ওপেন থাকবে, তার মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, নাই দেখে শিখতে হবে না, বিষয়টা এরকম না। প্রবলেম কি, প্রবলেম তো কিছু নাই, কিন্তু এখন লাগবে না। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে আমরা অনেক কিছুই শিখিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই আমাদের জন্য দোয়া করো। ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবার। আসসালামু আলাইকুম।